ঘুরে কাটার দিকে যদি ঘুরে, আগে প্রথম বলো তুমি ঘুরে এখানের মধ্যে এই যে আমরা কাটা বিষয়ে কথা বলতে বলছি, এরকম কাটা তুমি নিজের চোখে কোনোদিন দেখছো কিনা? ভাইয়া এরকম কাটা নিজের চোখে দেখছো কিনা? কাটা দেখছো কিনা নিজের চোখে দেখছো? না ভাইয়া দেখিনি। আচ্ছা, তোমার হাতে কোন ঘড়ি আছে? না, হাতের ঘড়ি নেই। হ্যাঁ, তুমি একটা স্ক্রুড্রাইভার কিনে, তোমার বাসায় দেয়াল ঘড়ি আছে না? দেয়াল ঘড়িটা কালে খুলবা, হ্যাঁ হ্যাঁ খুলবা কালকে। তো খুলে দেখবে ভিতরে এরকম কাটা আছে এরকম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ খেয়াল হয়েছে, হ্যাঁ খেয়াল হয়েছে। হ্যাঁ, খেয়াল হইলে হবে না, তুমি কালে খুলবা, কালকে খুলে বসে দেখবা, কারণ এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখা দরকার আছে। তুমি কয়েকটা নষ্ট করে ফেলবে এরকম খুলতে খুলতে। হ্যাঁ, হাতে হাত ঘড়ি থাকলে সুন্দর গোল্ডেন কালারের, বিদেশ থেকে আনা যে ওরকম দুই একটা পাইলেও খুলে ফেলবা, খুলে নষ্ট করে ফেলবা। হ্যাঁ, তাহলে তুমি এটা শিখে যাবে জীবনের জন্য। সো এখানেও যেটা বলতেছিলাম, আমাদের এই কাটাগুলো একটা শিখতে গিয়ে ছোটবেলা অনেক ঘড়ি নষ্ট করছি। হ্যাঁ হ্যাঁ, এখন নাহিদুল যেহেতু নষ্ট করে না ছোটবেলায়, তো বড়বেলা নষ্ট করলে তাহলে প্রকৃত মানে লার্নিং হবে। তো এখানে দেখবা কাটা দেখবে একটা একটা লাগানো। হ্যাঁ, তো এইটা যদি ঘড়ির কাটার দিকে যদি দিকে মানে কি এদিকে ঘুরে, এই যে এদিকে, হ্যাঁ এই যে এদিকে ঘুরে, হ্যাঁ এটা যদি ঘড়ি কাটার দিকে যদি ঘুরে, এইভাবে যদি ঘুরে এটা, হুম, এটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে, তার মানে এটা ঘুরবে এইদিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে। বুঝতে পারছো? মানে এটা যদি ডান থেকে বামে ঘুরে, এটা বাম থেকে ডানে ঘুরবে। এটা আবার উল্টাটা। তাহলে আমরা বলতেছিলাম এটা যদি ঘড়ি কাটার দিকে ঘুরে, এটা ঘুরবে ঘড়ি কাটার বিপরীত দিকে, আবার এটা ঘুরবে ঘড়ি কাটার দিকে, আবার এটা ঘুরবে বিপরীত দিকে, আবার এটা ঘুরবে দিকে। তো আমরা যদি 5টা কাটা নেই, এ বি সি ডি ই এফ, 6টা কাটা যদি নেই, তাহলে এ যদি ঘড়ি কাটার দিকে ঘুরে, সিও ঘড়ি কাটার দিকে ঘুরবে, ইও ঘড়ি কাটার দিকে ঘুরবে। আবার এ যদি ঘড়ি কাটার দিকে ঘুরে, বি ঘুরবে বিপরীত দিকে, ডি ঘুরবে বিপরীত দিকে, এফ ও ঘুরবে বিপরীত দিকে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছি ভাইয়া। ঠিক আছে। তারপর আসো আমরা এই যে তোমার আমরা পার্কে যাই না? সো আমি একবার চিটাগং কর্ণফুলী পার্কে গেলাম। তো পার্কে যাওয়ার পরে দেখি যে আমাদের স্টুডেন্ট, তোমার হচ্ছে যে আমাদের দুজন স্টুডেন্ট, সো ও হচ্ছে যে রেন্ডি মার্শ, আর ও হচ্ছে যে মার্শ রেন্ডি। ওকে, সো ওরা দুজনে, ওরা হচ্ছে দুজনে এখানের মধ্যে এই যে দুই মাথা উঠে চড়ে বসে আছে ওরা। হ্যাঁ, ওরা এখানের মধ্যে এখন এই যে চড়ে যে বসে আছে, এখন দেখো যে এখানের মধ্যে এই যে এ একটু মোটা, তাই না? এই যে মার্শেন্ডি একটু, সে একটু মোটা, ও একটু চিকন। যেহেতু মোটা, কি হবে তাহলে? এটা কি ঘুরবে? কিছু হবে এটা? তাহলে এটা কি, এটা ওইটা কি নিচে নেমে যাবে, এটা কখনো মুভ করবে না। পরে আমি ওদেরকে বললাম তোমরা এগুলো কি করতেছো, এটা হবে না, এভাবে তোমরা এটা তো মুভ করবে না। তুমি একটা কাজ করো, এই যে এখানের মধ্যে শক্তি যে অক্ষটা, এই অক্ষটা এখানে যেটার উপরে এটা বসে আছে লিভারটা, সেটা একটু অবস্থানটা চেঞ্জ করে দাও। তো এইটা একটু এইদিকে চেঞ্জ করার পরে পরে দেখলো যে ওরা সুন্দর করে এটাতে ব্যালেন্স হলো, এবং তখন ওরা এটাতে সুন্দরভাবে চড়তে পারতেছিল। তখন দেখি যে আমরা কি করলে এটা ব্যালেন্স হয় প্রকৃত। রনি শুনতে পাচ্ছ না? কে শুনতে পাচ্ছ তোমরা? অন্যরা শুনতে পাচ্ছ? স্যার এখন শুনে যাচ্ছে স্যার, আগে একটু কম যাচ্ছিল স্যার। ও আচ্ছা, ঠিক আছে, মাইক্রোফোন দূরে ছিল একটু। সো এখানে হিসাবটা হচ্ছে, ধরো রেন্ডি মার্শ ও হচ্ছে যে 40 কেজি, হ্যাঁ ও হচ্ছে যে 40 কেজি, আর মার্শেন্ডি হচ্ছে 60 কেজি। সো ব্যালেন্স ক্যালকুলেট করতে হয় এই 40 কেজির সাথে এই যে ডিস্টেন্স, এখানের মধ্যে যে ডিস্টেন্স, ধরো এই ডিস্টেন্স হলো 3 মিটার, তাহলে এখানে 60 কেজির সাথে আমার এই ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তাহলে এদিকে গুণ করলে 120, এদিকে গুণ করলে 120। সো এখন দুটো জিনিস ব্যালেন্সে থাকবে এবং এটা কিভাবে মুভ করবে। হ্যাঁ, এটা মুভ করবে এদিকে এদিকে। ও দুজনে এখানের মধ্যে অনেক তোমার অনেকক্ষণ এভাবে ওরা আনন্দ করতে পারবে। তো এখন আসো এখানে অঙ্ক কিভাবে আসে দেখো, এখানে ম্যাথ আসে, হয়তো দেখবা যে এটা দিছে, এটা দিছে, এটা দিছে, এটা হোয়াট, এটা দেয় নাই। মানে এখানে যে কোনো কিছু হতে পারে, যে এই মানটা দিছে, এই মানটা দিছে, এই মানটা দিছে, এই মানটা হোয়াট। হ্যাঁ, এখানে 4টা থেকে যে কোনো একটা এরকম হোয়াট দিতে পারে। একদম প্রত্যেকটা বিশেষ তুমি দেখো 36, 37, 38, 39, 40 সব বিশেষে দেখবা মোটামুটি লিভার থেকে প্রশ্ন আসে। তো তাহলে এখানে কি করতে হবে, এইদিকে ওয়েট আর এদিকে ডিস্টেন্স, এটা গুণফল, আর এদিকে গুণফল হবে দুটো ইকুয়াল। জাস্ট এটা মনে রাখলে হবে। এখন আছে তুমি, আমি তোমাকে দেই, তুমি দেখি সলভ করতে পারো কিনা। তো ভাইয়া আমি একটা কোশ্চেন করতাম। হ্যাঁ বলো, প্রশ্ন করো। দুই পাশে কেজি যদি আপনার হচ্ছে গ্রামে দেওয়া থাকে, হ্যাঁ, এক পাশে কেজি এক পাশে গ্রামে, দুই পাশে সেম ইউনিট করতে হবে, ইউনিটটা সেম করে ফেলতে হবে। কেজি গুলো ওকে দুটো ভাইয়া। কেজি, গ্রাম গুলো 2টা গ্রাম। হ্যাঁ, ওকে। তো দেখি Okay. তোমরা তাহলে আনসার দাও আমাকে। তো এটা হচ্ছে যে 20 কেজি
আর এটা হচ্ছে যে 10 মিটার। সো এটা যদি হয় 50 কেজি, সো এটা কত মিটার? সবাই কমেন্টে লিখো, সবাই কমেন্টে লিখো এটা সবাই। ওকে, সো আশা করি তাহলে সবাই এটা পারছো, বুঝে গেছে সবাই। তাইলে তাহলে এই অঙ্কটা, এই ধরনের প্রশ্ন আছে ইনশাআল্লাহ সলভ করতে পারবা। তো এখানে গুণ করলে হচ্ছে যে 200, তাহলে এখানেও আমরা যদি 4 দেই তাহলে আমাদের গুণফল হবে 200। সো এটা তাহলে লিভারের অঙ্কটা সবাই ইনশাআল্লাহ করতে পারবা। ওকে, তো এখন ওরা দুজন এখানের মধ্যে, ওরা এই যে লিভারের মধ্যে চড়তে চড়তে হরানো গেছে, এখন ওরা গেছে গোসল করতে। এখন তো গোসল করতে এখানে কুয়ার থেকে পানি তুলতে হবে। হ্যাঁ, এই হচ্ছে একটা কুয়া, এখান থেকে পানি তুলতে হবে। এখন এই দিক দিয়ে একটা কপিকল লাগানো আছে। কপিকল মানে হচ্ছে দেখো এখান দিয়ে একটা বালতি, এই হচ্ছে একটা বালতি, বালতি দিয়ে ওরা কূপ থেকে পানি তুলতেছে, এখানে এটা টানতে হবে এটা। তো এখন এখানের মধ্যে একজনে রশিটা টানতে হবে। এখন ধরো এইখানে ধরো বালতি সহ তোমার পানির ওজন ধরো 20 কেজি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই বালতিটা তোলার জন্য কি করতে হবে? এইদিকে বল প্রয়োগ করতে হবে, তাই না? এই নিচের দিকে টানতে হবে, রশি নিচের দিকে টানলে বালতিটা কি হবে? এটা উপরের দিকে কি উঠতে থাকবে, তাই না? আর এই দিক দিয়ে নিচের দিকে টানতে হবে। প্রশ্ন থাকবে যে আমাদেরকে এটা তোলার জন্য এদিক থেকে কত বল এটা টানতে হবে এদিকে। হ্যাঁ, এদিকে বা এখানে আমি কতটুকু ওয়েট দিলে এটা হচ্ছে যে এই বালতিটা এখান থেকে পানি সহ একটু উপরের দিকে উঠে যেতে পারে। সর্বনিম্ন 20। 20 কেজি। সর্বনিম্ন, রাইট, সর্বনিম্ন আমরা মিনিমাম কতটুকু আমরা এখানের মধ্যে ওজন দিতে হবে, এই রিলেটেড প্রশ্ন থাকতে পারে। তো আসলে এই প্রশ্ন থাকলে আমরা যে জিনিসটা করব, প্রথমে তোমাকে দেখতে হবে যে তাইলে আমরা এই যে ওয়েটটা, এই ওয়েটটা এই রশিটাকে নিচের দিকে টানতেছে, তাই না? এই ওয়েটটা নিচে দিকে টেনে নিতে চেষ্টা করতেছে। তো তুমি যদি ছেড়ে দাও এটা টুপ করে নিচে পড়ে যাবে। তার মানে তোমাকে এটার এগেনস্টে একটা ফোর্স ক্রিয়েট করা লাগবে। সেটা এগেনস্টে তুমি যদি একটা ফোর্স ক্রিয়েট করো তাহলে সেক্ষেত্রে এটাকে টেনে উপরে তোলা যাবে। সরি, আমি একটা ফোন ধরতে হচ্ছে। আচ্ছা সরি, যেহেতু ফোন আসছে, ফোন না ধরলে পরে বাংলাদেশে থাকতে পারবো না, বুঝছো? সেই জন্য ফোন ধরলাম আর কি। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে মূলত ক্যালকুলেট করব
যে আমাদের এখানে বিভিন্ন ওইতে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে যেটা প্রশ্ন আমরা যেটা একটু আগে যেটা বলছিলাম যে এরকম কপিক্যাল থাকলো, সেখানে বললো যে এটা একটা ওয়েট, সো এটা এখানে 20 কেজি ওজন। ওকে, তাহলে আমরা এখানে রশিদ দিয়ে আমরা ন্যূনতম কত বল প্রয়োগ করলে আমরা এটাকে উপরে তুলতে পারবো। এখানে যত কেজি থাকবে এখানেও আমি এক্স্যাক্টলি আমরা যদি তত কেজি ওয়েট যদি দেই তাহলেই আমাদের এই বস্তুটাকে উপরে তুলতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এখানের জন্য। এখন এটা আরেকটা রকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমার একটা ফিগার দিতে পারে এক্সামে, একটা ফিগার দিল এরকম। হ্যাঁ, তো এখানের মধ্যে ধরো আমাদের কপিকলটা এখান দিয়া, হ্যাঁ, তো ফিগারটা এখানে একটা পুলির মতো করলো। সো এখানের মধ্যে একটা পুলি লাগানো, সেই রশিটা এখান দিয়ে লেগে আবার এখানে আরেকটা পুলি দিকে চলে গেল, এখানে একটা হুক, এখানে একটা হুক। এ হচ্ছে আমাদের কপিকলটা, এবং এইখানে একটা ওজন ঝুলানো আছে, সে ওজনটা হচ্ছে যে সাপোজ 40 কেজি। ওজন আমরা ঝুলে দিলাম এদিক দিয়ে। এখন বলা হইলো যে এই 40 কেজি ওজন ঝুলাইছি, তাহলে দেখো এই ওজনটা কি 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 টানতেছে, নিচের দিকে টানতেছে, তাই না? তাহলে আমার টানটা কাজ করবে কোন দিকে? উল্টা দিকে টানটা কাজ করবে, তাই না? এখন প্রশ্ন আসতে পারে যে এই টানটা তোমার ঊর্ধ্বমুখী যে টান, সে টানটা কত কেজি বল হবে। এরকম কোশ্চেন যদি আসে তুমি আগে দেখবা যে একটা ভরের উপরে যে কয়টা টান কাজ করতেছে। এখানে 40 কেজি ওয়েট, এখানে কয়টা টান কাজ করতেছে ওর উপরে? কয়টা টান? দুইটা টান। দুটো টান কাজ করতে হবে। দুটো টান যদি কাজ করে তাহলে 40/2 হচ্ছে এখানে 20 কেজি বল। 20 কেজি বল এখানের মধ্যে কাজ করতেছে। ওকে, তো এখানে আমরা এককগুলো ফিজিক্সের সাথে আমরা একটু মিলাবো না, কারণ ফিজিক্সের মধ্যে আমরা সবসময় টান একক পড়ছি নিউটন, তাই না? সো নিউটন ইকুয়াল টু আমাদের ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানের মধ্যে আমরা এখানে সরাসরি ওই যে ভর যেটা যে কেজি বলে এটাকে আমরা টান হিসেবে আমরা ইউজ করবো। সো এখানে আমরা ফিজিক্সের ইউনিট গুলো সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, যে ফিজিক্স আমরা পড়ছিলাম নিউটন টানের একক, সো এখানে ওটা নিয়ে হেডে করার কিছু নাই। তো এরকম আর বিভিন্ন রকম আসতে পারে। ধরো এখানের মধ্যে বললো যে তাহলে এই যে রশিটা এটা আরো একটু পেছানোর আমরা ট্রাই করি। সো এখানে একটা কপিকল, এদিক দিয়ে একটা কপিকল, সো একটা দড়ি, এখানে একটা হুক, সো দড়িটা এখানে গেল, এদিক দিয়ে একটা হুক, আবার এখান দিয়ে গেল, আবার এখান দিয়ে একটা হুক। ওকে, এই দুটো হুকের মধ্যে আমরা কি করলাম, ওজন ঝুলে দিলাম। এই দুটো হুকের মধ্যে আমরা হচ্ছে 600 কেজি ওজন ঝুলে দিলাম। ওকে, সো এখন আমরা যদি দেখি এই যে আমাদের 600 কেজি ওজন, তাহলে এই নিচের দিকে টানতেছে, তাই না? নিচের দিকে টানতেছে, কিন্তু তাহলে এই যে টেনশনটা এই কি কোন দিকে কাজ করতেছে? উপরে দিকে কাজ করতেছে, উল্টা দিকে, তাই না? এই টেনশনটা উপরে দিকে কাজ করতেছে, না হয়তো এটা স্থির থাকতো না। তো এটা ওজনটা এটা এই যে বলটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর দড়ির টানটা উপরের দিকে কাজ করতেছে, দ্যাটস হোয়াই এটা স্থির হয়ে আছে এরকম, টান টান হয়ে আছে এরকম। তো প্রশ্ন আসতে পারে যে এরকম প্রত্যেকটা দড়িতে বা তোমার হচ্ছে যে কতটুকু ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। তাহলে এখানে কি করতে হবে, ভরটা দেয়া 600 কেজি, তোমাকে দেখতে হবে কয়টা টান কাজ করতেছে। তাহলে এখানে কয়টা টান কাজ করতেছে এই 600 কেজির উপরে? এই হলো একটা, এই হলো দুইটা, এই হলো তিনটা, এই হলো চারটা, তাহলে 4টা টান এখানে কাজ করতেছে। তাহলে আমাদের ঊর্ধ্বমুখী আমাদের বলটা হবে 600 কেজি ভাগ 4 ইকুয়াল টু 150। ওকে, সো আশা করি কপিকল টাইপের এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো। আমি একটা আমি এখন একটা প্রবলেম দিই, দেখি তুমি কতটুকু সলভ করতে পারো। যতটা টান ততটা দিয়ে ভাগ হবে। তো আমাদের এরকম যদি হয় সে এখানে ওজনটা হচ্ছে 60 কেজি, না আমাকে বলো যে এখানে কতটুকু টান কাজ করতেছে। ওজনটা 60 কেজি, সো আমাকে দড়িতে কতটুকু টান কাজ করতেছে।
সো 30 এবং 15 মধ্যে আমরা একজন বলছে 20। রাইট, এখানের মধ্যে তো যারা আসলে 15 বলছো বিষয়টা কনফিউজ হয়ে গেছো। এটা তো কত বলতো আমি তো কিছু দিই নাই, তাই না? আমি শুধু এই একটার মধ্যে দিছি, এটার মধ্যে। তাহলে এখানে এইগুলো 60 কেজি আমাদের, হচ্ছে আমাদের 60 কেজি বল, সে নিচের দিকে ক্রিয়া করতেছে, আর দুটো টান কাজ করতেছে এর উপরে, এই হলো একটা, এই হলো একটা। ওকে, তাইলে এই হলো একটা, এই হলো দুটো টান কাজ করতেছে। তাইলে 60 ভাগ 2 ইকুয়াল টু কত? 30। আগেরটা দেখো, আগেরটা ছিল এরকম, এর টোটাল এই কপি কল এবং এইটা দুটা মিলে 600 কেজি। ওকে, দুটা মিলে 600। সেই জন্য আমাদের এখানে এই 600-এর উপর 4টা রান কাজ করতেছিল, একটা 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 একটা। কিন্তু এখানে তো আমাদের এই 60 কেজি তো আর এটার মধ্যে ঝুলানো নাই, 60 ঝুলানো আছে কোনটার উপরে? শুধু এটার উপরে ঝুলানো আছে। বুঝতে পারছো কেন 30 হবে? ওকে, আচ্ছা 20 যে ধরেছে, 20 কি বলছে? আমি 20টা বুঝলাম না, মানে 3টা টান থেকে কি ভেবেছো? 20 হিসাবটা বুঝি নাই। তো তারা 15 টান আমরা 4 দিয়ে ভাগ করছো যারা। এই 30 টান ভাইয়া, এই দুইটা যে টান না, আর যে গ্রাম যেটা আছে ওইটা 30 কেজি না? হ্যাঁ 30 কেজি, তাহলে উপর দিকে কাজ করবে। আর যদি টান বলে ভাইয়া, যদি টান বলে 2 টান না? টানি, হ্যাঁ টানি যদি 30 কেজি, হ্যাঁ দুটো টান তো কাজ করতেছে। টান তো উদ্যমুখী বল কয়টা? বলে উদ্যমুখী বল কি, মানে কত উদ্যমুখী বল কাজ করতেছে সেটা হলো প্রশ্ন আমাদের। টান তো দুইটা, 30 কেজি। হ্যাঁ 30 কেজি। ওকে, তো এরপরে আমরা হচ্ছে যে রোলার কোশ্চেন আসি, যে তোমার রোলারের মধ্যে এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রোলারটা আমাদের তো টানা কঠিন নাকি ঠেলা কঠিন? টানা আর ঠেলা, খেলা কঠিন, টানা সহজ। কোনটা কঠিন? টানা কঠিন। আচ্ছা, ঠেলা কঠিন ভাইয়া। খেলা কঠিন। আমাদের এখানে খেলা খেলা আছে। কমেন্টে লিখো, মাইক্রোফোন অন করিও না। তার মানে আমাদের মধ্যে যথেষ্ট রকমের কনফিউশন দেখা যাচ্ছে এটা নিয়ে। ওকে, সো জান্নাতুর রহমান বলছে ঠেলা সহজ। এটা হচ্ছে যে ঠেলা গাড়ি একলা গাড়িতে বুঝানো তো পেদাও। ঠেলা অপেক্ষা টানা সহজ। ওকে, ঠেললে যেটা হবে ম্যাক্সিমাম বলি ফ্রিকশনের জন্য, হ্যাঁ ফ্রিকশনের জন্য ম্যাক্সিমাম বল আছে। আমি ফিজিক্সে যাচ্ছি না, কারণ এখানে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করতেছি না। তো আমরা জানি যে যদি এরকম হইতো, এখানে সে এই যে টানতেছি, তাহলে বলের দুটো অংশ হয়ে যায়, তাই না? একটা এদিকে, একটা হচ্ছে যে এদিকে। তো আচ্ছা, আমি ফিজিক্সের সেই ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা এখানে ভাইয়া, ঠেলা যে ক্ষেত্রে বেশি হচ্ছে গিয়ে কঠিন, তাহলে নাম কেন ঠেলা গাড়ি রাখছে? এখানে কয়েকজন পিছন থেকে ঠেলে, আবার টানে একজনে, তুমি দেখবা একজন টানে সামনে থেকে। ওকে, এখন এটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের আসলে দেখতে হবে। তো তোমার সামনে রাস্তা দিয়ে পিচ করা ওই কাজ করতেছে না, পিচে ওখানে দেখবা ওখানে একটা রোলার আছে। যে তুমি এটা বলো, আমি আসলে একটা মেন্টাল লেভেলটা অঙ্ক বুঝতেছি না, আমি নিজে নিজে প্র্যাকটিক্যালি করে দেখতে চাই। তো তুমি এখানের মধ্যে তুমি একবার ঠেলে দেখবা, টেনে দেখবা, একবার দেখবা কোনটা সহজ। একদিনের জন্য কাজ করলে তো হয় ভাইয়া। হ্যাঁ দুইটাই কঠিন ভাইয়া। দুইটাই কঠিন না? শোনো, ধরো একজন মানুষ, ধরো ও খুব তোমার হসকে মানে বুঝো? হসকে বুঝো কিনা? হসকে বুঝো কিনা কেউ? হসকে বাড়ির সদস্য আছে কেউ এখানে? হসকে একটা বিশেষ গ্রুপ, ওরা মূলত তোমার খুব ওরা খুব প্যাশনেট হতাশা চর্চা করে আর কি। ওরা হতাশা চর্চা কেন্দ্রের সদস্য। ওরা দেখবো সবসময় দেখে ওরা খুব শৈল্পিক রূপ দিয়ে থাকে। ওরা সবসময় দেখবো ওরা হতাশা চর্চা করে এবং মনে করি এটা একটা স্টাইল, হতাশা একটা স্টাইল ওদের। হ্যাঁ, সবার কথা আমি বলতেছি না, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন ইজ মেডিকেল ডিজিজ, কারো ক্ষেত্রে কন্ডিশনাল মেডিকেল ডিজিজ, কারো কারো ক্ষেত্রে। কিন্তু অনেক মানুষ আমি দেখছি যারা এটাকে খুব মানে
ফ্যাশন হিসেবে না, এটা একটা স্টাইল। আমি হতাশ, হ্যাঁ? আমি প্রচুর হতাশ, আমি এটা ওর স্টাইল। তো এখন কেউ যদি এরকম ধরো খুব হতাশ টাইপের লোকজন, এখন তুমি ওরে যদি ওর অবস্থা চেঞ্জ করে, আমি দেখছি যে চেঞ্জ করে যদি চাই কাউকে, ও ঠেলে ঠুলে কাজ হয় না। যদি সে একটা হাত বাড়ায় দেয়, মানে আমি ওরা টাইনে তুলতে পারি, তার পারবো, কিন্তু কাউকে ঠেলে কখনো চেঞ্জ করা যায় না। আমি অনেকের উপরে এটা অ্যাপ্লাই করে দেখি যে মানে যার নিজে থেকে কোনো মোটিভেশন কাজ করে না, ধরো নিজে চেঞ্জ হতে চায় না সে, হ্যাঁ, ওরা শত চেষ্টা করলে চেঞ্জ হবে না সে। আমি এটা অনেক লোকজন গত মাসে একজনকে দেখছি, ও চেঞ্জ হয় না মানুষজন। সে নিজে যদি একটু হাত বাড়ায় দেয়, তখন তুমি যখন হেল্প করবে তখন ওর অবস্থা চেঞ্জ হবে। ঠিক আছে, যাক এটা এটার সাথে রিলেটেড কথা না, ওটা এটা যদি ফিজিক্স এর কোশ্চেন, আমাদের ঠেলা পক্ষে টানা সহজ, বাট এটা হচ্ছে খুব ফিলোসফিক্যাল একটা কথাবার্তা। আমার একটা স্যার বলতো, বুঝছো, আমার স্যার বলতো এই গরিব লোককে হেল্প করিস না। বললাম স্যার কেন এই কথা বললেন? তো স্যার বলতো যে ও গরিব কেন জানিস? কেন? আমাদের মাহবুব স্যার, উনি খুব মানে খুব লিজেন্ডারি প্রফেসর মেডিসিনের, তো গরিব কেন? বললাম কেন? বলে যে হচ্ছে যে ওর হাসপাত খুব খারাপ। সে যদি খুব মানে সে যদি সাহায্য পাওয়ার যোগ্য হইতো, তাহলে আল্লাহ পাক ওকে হেল্প করতো। তো দেখো আল্লাহ পাক ওকে হেল্প করতেছে না। যদি ওনার কথা একদম আমি রাইট হিসেবে বলতেছি না, আমাকে ফিলোসফিক্যালি কথাটা অনেক ভাবাইছে ব্যাপারটা। আমি দেখি অনেক মানুষ আসলেই সে যদি সে হেল্প পাওয়ার যোগ্য হতো, আল্লাহ পাক ওকে আসলে হেল্প করতো। তো সে নিজেই চেঞ্জ হতে চায় না, সে নিজেই চাইতেছে এই ধরনের একটা ফোনি লাইফ লিড করবে, এখানেই সে এই অন্ধকার লাইফ লিড করবে, সে হতাশা চর্চা করবে, সে চেঞ্জ হবে না, এখানে সে থাকবে। হ্যাঁ, প্রচুর মানুষজন আছে এরকম। আর যে রিয়েলি ডিপ্রেশনে থাকে, সে ফাইটিং করতে হবে ডিপ্রেশন। এটা একটা মেডিকেল ডিজিজ ওয়ার্ল্ডে। এখন প্রতি 3 জনের একজন মানুষ লাইফের কোনো না কোনো সময় ডিপ্রেশন আক্রান্ত হয়, সেটা ভিন্ন জিনিস। সেটা ট্রিটমেন্ট আছে, সেটা আবার কেউ আছে ধরো তাকে বলা হয় আপনি ডিপ্রেশন, তার ট্রিটমেন্ট করেন একটু, তো সে ট্রিটমেন্ট করবে না সেটার জন্য, তার মানে সে আসলে বেরোতে চায় না। তো রাসূল এটা খুব নাচ একটা কথা বলছেন, টেনে পাহাড়ে তোলা যায় বা ঠেলে পাহাড়ে তোলা যায় না। ইয়েস, খুব সুন্দর একটা কথা। ওকে, এগুলো কিন্তু ব্যাখ্যা আছে, হ্যাঁ। তোমরা যারা সায়েন্সে পড়ছো, তোমরা এটা ব্যাখ্যা পড়ছিলাম ফিজিক্সের মধ্যে, তো আমি সেই ব্যাখ্যাটা যাচ্ছিলাম না। এখন স্ক্রু ড্রাইভার, এখন আসো আমরা আসবো যে স্ক্রু ড্রাইভার। সো আমরা ধরো একটা স্ক্রু, আর এখানে এটা আরেকটা স্ক্রু, ওরা সেম সাইজ ধরো, আমরা সেম ডিস্টেন্স নিচের দিকে নিব। এখন একটা স্ক্রু ড্রাইভার ধরো, এটা হাতল হচ্ছে এরকম মোটা, আর আরেকটা স্ক্রু ড্রাইভার এটা হাতল হচ্ছে খুব চিকন। এখন আমাকে বলো যে কোন স্ক্রু ড্রাইভার দিয়ে আমাদের মানে কাজটা করতে সহজ হবে, মোটা হাতল নাকি চিকন হাতল, নাকি দুটো সেম? রাইট, সো ঠিক আছে। সো মোটা হাতল দিয়ে আসলে কাজটা করা সহজ হবে, কারণ মোটা হাতল দিলে তোমাকে ঘুরাইতে হবে আসলে কম। তো সমান গভীরতা ঢুকানোর জন্য মোটা হাতলকে ঘুরাইতে হবে অপেক্ষাকৃত কম, আর চিকন হাতলকে বেশি ঘুরাইতে হবে। সো চিকন হাতল দিয়ে তোমার কষ্ট করতে হবে বেশি। তো এই টাইপের কোশ্চেনগুলো বিভিন্নভাবে আসতে পারে, যে কোনটা দিয়ে কাজ করা সহজ, কোনটা বেশি ঘুরাইতে হবে, কোনটা কম ঘুরাইতে হবে, এই জাতীয় বিভিন্ন স্টাইলে প্রশ্ন আসতে পারে স্ক্রু ড্রাইভার থেকে। তো আমরা যদি দেখি যে তোমার পাহাড়, আচ্ছা চাকার ক্ষেত্রে যদি বলি, ধরো একটা গাড়ি, তো এখানের মধ্যে দেখুন ট্রাকের মধ্যে ছোট সামনের চাকাগুলো ছোট আর পিছনের চাকাগুলো বড়। এখন একটা ট্রাক সে যদি সমান দূরত্ব যদি যায়, তো কোন চাকাটা বেশি ঘুরবে, ছোট চাকাটা না বড় চাকাটা? ছোট জায়গা বেশি ঘুরবে। এক্স্যাক্টলি, ছোট জায়গাটা বেশি ঘুরবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যান্ত্রিক দক্ষতা নিয়ে কথাবার্তা। আমরা এখন খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করবো, সেটা হচ্ছে দশমিকের হিসাব নিকাশ। সো নাম্বার রিলেটেড প্রবলেম গুলো তোমার প্রত্যেক বিসিএস এ, একদম প্রত্যেক বিসিএস দশমিক থেকে ইউজুয়ালি গুণাঙ্ক আসে, প্রত্যেক বিসিএস আসছে, প্রিলিতেও আসছে, লিখিত পরীক্ষাও আসছে। তো চলো আমরা একটু দশমিকের আমরা গুণ এবং ভাগ নিয়ে একটু কথা বলি। আমরা আগে একটা প্রবলেম লিখি, আমরা দুটো লিখলাম এখানের মধ্যে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দশমিক ছাড়া আমরা এখানে যে পূর্ণ সংখ্যা যা আছে
ওটাকে আগে গুণ করে ফেলবো। তাহলে এখানে দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা কত? 3 আর 4। তো 3 আর 4 গুণ করলে হচ্ছে 12। এই 12 গুণফলটা লিখে ফেলবো। এরপরে আমরা গুনবো যে মোট কত ঘর আগে আমরা দশমিক দিব। এখানে দেখা যাচ্ছে আমরা 3 ঘর আগে দশমিক, এখানেও 3 ঘর আগে দশমিক। এখানে যদি 3 ঘর হয়, এখানে যদি 3 ঘর হয়, তাহলে মোট 6 ঘর আগে আমরা দশমিক দিব। তাই যেহেতু এখানে আমরা 12 লিখে ফেলছি, তাহলে আমরা আরো 4টা শূন্য দিতে হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা। এরপরে আমরা হচ্ছে এখানের মধ্যে দশমিক বসাই দিব। ওকে, সো তানজি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, রেকর্ডিং করা আছে, রাইট। তো তানজি দেখতে না পেলে তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো। ভাইয়া লাইভ ক্লাসে মাঝে মাঝে স্ক্রিনটা পজ হয়ে থাকে ভাই, এটা আমারও হয়, খেয়াল করলাম। আচ্ছা, এটা সম্ভবত নেট স্পিডের উপরে তোমার ডিপেন্ড করে। তো আসো আমরা তাহলে সবাই লিখো 003। সরি, তো এটা কত হবে রেজাল্ট? লেখো তো কমেন্টে, কমেন্টে লিখে দাও একটু। ইচ এন্ড এভরি বিসিএস এ তোমার দশমিক থেকে প্রশ্ন আসছে, একদম প্রত্যেক বিসিএস এ প্রশ্ন আসছে। তাহলে আমরা এখানে যেটা করবো, আমরা আগে রাউন্ড ফিগার গুলি আমরা গুণ করে দিই। তাহলে এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 2, গুণ করলে হচ্ছে 6। তাহলে এখানে আছে 3 ঘর, এখানে 3 ঘর, 6 ঘর, এখানে 3 ঘর, 9 ঘর। তাহলে যেহেতু আমি 6 লিখে ফেলছি, তাহলে এখানে আরো 8টা শূন্য লিখতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন আমরা এখানে দশমিক দিব। তো এটা হচ্ছে দশমিকের গুণিত হিসাব নিকাশ। আমরা একটু দশমিকের ভাগে যাই, ভাগ আমরা কিভাবে করবো। আচ্ছা, লাস্ট ওয়ান, এটা পরে দেখি। লাস্ট ওয়ান, ওকে, সবার আনসারিং কারেক্ট। আমরা এখানে পূর্ণসংখ্যা হলো 13, এখানে হচ্ছে 1, তো 13কে 13 লিখে ফেললাম। এখানে আছে আমাদের 1 ঘর আগে দশমিক, এখানে আছে আমাদের 2 ঘর আগে দশমিক, তাহলে টোটাল 3 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে আমরা 13 লিখে ফেলছি, তাহলে আর একটা শূন্য দিলে 1 ঘর, তাহলে এখন দশমিক দিলে 3 ঘর আগে দশমিক হয়ে যাবে। এখন আসো আমরা একটু ভাগকে যাই। তো তোমার গুণ বা ভাগ দূরে থেকে প্রশ্ন আসতে পারে, ওকে, একদম সব বিশেষে প্রশ্ন আসে। যদি না আসে দশমিক থেকে তোমার গুণ বা ভাগ, তো তুমি পরীক্ষা শেষ হলে 1 মিনিট আগে রাগ করে চলে আসতে পারো, বলো আমি 700 টাকা দিয়ে পরীক্ষা দিতে আসলাম, আপনারা তো দশমিকের অঙ্কটা দেন না, এটা কোশ্চেনটা কে করছে, তুমি রাগ করে তুমি চলে আসবে 1 মিনিট আগে। আচ্ছা, আমরা কি ছোট হিসাব নিকাশ করি। তো প্রথম যে কাজটা তুমি করবা, প্রথমে তুমি আগে দশমিক গুলো উঠে ফেলবা। এখানে 3 লাইন অঙ্ক করতে হবে তোমাকে। ধরো এটা আসছে প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ 1 মিনিট আগে চলে আসতে হবে, বেশি আবার আগে আসা যাবে না। তো যেটা করবা, প্রথমে কোশ্চেন লেখা আছে, তুমি চিপা একটা জায়গা বের করবা, চিপা চাপা জায়গা থাকে এরকম টুকটাক, যে জায়গা থাকলে ওই চিপের মতো আমরা হিসাব নিকাশগুলো করে ফেলবা। প্রথম লাইনে আমি দুইটা জিনিস দেখাচ্ছি, তোমাকে দশমিক গুলো তুলে দিতে হবে আগে। তো এখানে দশমিক তোলার জন্য তুমি যদি হর থেকে যদি দশমিক তুলতে চাও, ধরে লব থেকে দশমিক তুলতে চাইলে হরের মধ্যে তুমি দশমিকের জন্য দিবে 1, আর দশমিকের উপরে যত ঘর তত ওটা তুমি 0 দিবা। ওকে, আচ্ছা, এটা যদি আমি খুব জেনারিক ছোট একটা অঙ্ক দেখাচ্ছি, এর আসলে আরো একটু বড় আসবে। ওকে, তাহলে আমরা 1 থেকে দশমিক তুলে দিলাম, এরপরে 2 থেকে তুলবো। তাহলে দশমিকের জন্য আমরা একটা 1 দিলাম, আর 1 ঘরের জন্য একটা 0 দিলাম, তাহলে উপরে দশমিক তোলা শেষ। এবার নিচে কাজ কারবার করি, তাহলে এখান থেকে দশমিক তুলবো। কত আছে এখানের মধ্যে? আমরা 1 আছে, তাহলে 1 থেকে দশমিক তোলার জন্য দশমিকের জন্য দিলাম আমরা একটা 1, আর 1 এর জন্য দিলাম একটা 0। তার মানে নিচের দশমিক তোলার জন্য উপরে দিতে হবে তোমাকে,
আর উপরে দশমিক তোলার জন্য নিচে 1 এবং 0 এই এগুলো দিতে হবে। ওকে, আমরা কাটাকাটি করে দেই। তো দুটি কাটলে এখানে হচ্ছে আমাদের 5। ওকে, সো 5/1। আবার 5/1 আমরা দশমিক কনভার্ট করলে আমাদের 0.2 হয়ে যায়। ওকে, তো আমরা একটা এত ছোট তো আসবে না পরীক্ষায়, পরীক্ষার লম্বা আসবে। ও হ্যাঁ, এটা তো কাটাকাটি প্রথম লাইনে যায় এটা না, আমি সরি, আমি আসলে হিসাবটা দেখা দিই এটা করছে, সরি, প্রথম লাইনে কাটাকাটি যায়। তো আসলে আমরা এত সোজা তো আসবে না, এটা তো ইনফ্যাক্ট আমরা জাস্ট প্রবলেম জিনিসের জন্য দেখালাম। সবাই খাতায় লেখো এটা। তো 0.2.02 ইন্টু 0.002 পয়েন্ট। সবাই খাতায় লেখো এটা, সবাই করো খাতায়। 0.1 ইন্টু 0 ইন্টু 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.01 এই ছিল 2.02.002। সবাই খাতায় করো কুইক। স্ক্রিন আসতেছে না, আটকে আছে। স্ক্রিন আসতেছে না? দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, স্ক্রিন কার্ড আসতেছে না। কেউ কি মনে প্রেজেন্ট করে ফেলছে মনে হয়? কেউ কি প্রেজেন্ট করছো? দেখি তো উপকরণ কি করছে কিনা। না ভাইয়া ঠিক আছে তো? না আচ্ছা ঠিক আছে, ওকে আসছে ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। তো সবাই খাতা করো আগে, এরপর আমি আগে বলবো এটার শর্ট সিস্টেমটা বলবো। আগে সবাই খাতায় করো। আচ্ছা, 8/1 নুরিতা 0.5। নুরিতা একটু ভাবতে হবে মনে হচ্ছে তোমাকে। 8/1 0.5 না, লাভ একটু ভাবতে হবে। 0.25 না, 0.125, রাইট। মিসকাতন নিমো 0.125। Yeah, so 1/8 or 0.125. So আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে তুমি তো একটা একটা করে দশমিক উঠাইতে পারো। হ্যাঁ, এটা করাটা কিছুটা টাইম কনজিউমিং ব্যাপার। তার প্রথম নিয়ম হচ্ছে আমরা এইভাবে করতে পারবো যে তাহলে এইটার দশমিক উঠানোর জন্য নিচে হচ্ছে আমরা 1 0 দিলাম, এটা দশমিক উঠানোর জন্য নিচে একটা 1 0 0 দিলাম, এটা উঠানোর জন্য নিচে আমরা 1 3 0 দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারবো, কিন্তু টাইম লাগবে একটু বেশি, একটু বেশি লাগবে। তো তার চেয়ে বরং আমরা একবারে আমরা দুই পক্ষের মধ্যে দেখবো যে কোন পক্ষের মধ্যে আমাদের দশমিকের পরে বেশি ঘর আছে। আমরা দেখি আগে হিসাব নিকেশগুলো পরে দেখি। এখানে হলো 1 ঘর, এই হলো 2 ঘর, এই হলো 3 ঘর। তাহলে 3 2 এবং 1, তাহলে কয় ঘর মোট? 6 ঘর। 6 ঘর। নিচে দেখি তো কয় ঘর। সো 3 ঘর, 2 ঘর, 1 ঘর, তাহলে নিচেও 6 ঘর। তাহলে দেখো যে উপরের ঘর থেকে মাইক্রোফোন অফ করে দাও। উপরের ঘর থেকে দশমিক তোলার জন্য আমরা নিচে দিতে হইতো মূলত আমাদের এই 6 ঘর আমাদের দশমিক তোলার জন্য। তাহলে আমাদের 1 দিয়ে আমরা এরকম 6টা কি 0 দেওয়া লাগতো। নিচের জন্য তোলার জন্য পুরো সেম জিনিস করা লাগতো। তাহলে ওই সেম জিনিস কাটাকাটি গেল। তার আমরা খামাখা 1 লাইন বেশি না লিখে আমরা ডিরেক্টলি আমরা হচ্ছে আগে কাউন্ট করলাম। এখানে এখানেও 6 ঘর, এখানেও 6 ঘর। তাহলে কি হইলো, আমরা হিসাব নিকাশ না করে তাহলে আমরা লিখতে পারবো 1 1 1, নিচে হচ্ছে আমাদের 2 2 2। ওকে, সো যারা বুঝুন আমি আরেকবার দেখাচ্ছি একটু। হ্যাঁ, তো ধরো মাইক্রোফোনটা অফ করে দাও, একটু অফ করো। একজনের মাইক্রোফোন অন আছে। তোমার বাসায় মোরগ ডাকতেছে যে শোনা যাচ্ছে। সো এটা একটু করো সবাই। এরপর আমি দেখাচ্ছি সিস্টেমটা, আগে করো তোমরা। আসো আমরা একবারে দশমিকটা তুলবো। হ্যাঁ, তাহলে কি করলাম, আমি প্রথমে আগে লিখে ফেললাম, এটাকে লিখলাম 1, এটাও 1, ওটাও 1, নিচে লিখলাম আমরা 2 এবং 2 লিখে ফেললাম। এখন আমরা আমাদের ক্যালকুলেট করব যে এখানে আমরা দশমিকের কি অবস্থা। সেখানে কয় ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক। এটা 2 ঘর, 3, এখানে হচ্ছে 3। তাহলে মোট কয় ঘর আগে দশমিক? 6 ঘর আগে দশমিক। নাহিদুল আমাকে একটু বলো এখানে কয় ঘর আগে দশমিক? নাহিদুল
যে শুধু 2 যদি ধরি আমরা, পরে শূন্যতা আমাদের নাম নাই। না এদের একটু মাইক্রোফোনটা অন করে বলো কয় ঘর আগে দশমিক। এখানে প্রথমটা শুধু 2 ধরতেছি আমরা। হ্যাঁ তো আসো নাকি চলে গেছো? আচ্ছা ওকে, সো আমরা এখানের মধ্যে শুধু 2 নিচ্ছি আমরা। ওকে, সেই শূন্যটা কাউন্ট করতেছি না। তাহলে এখানে মূলত 1 ঘর আগে দশমিক, রাইট? আর তুমি যদি 2 ঘর ধরো তাহলে এখানে তুমি 20 লিখতে হবে। 1 ঘর আগে দশমিক, এখানে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক। তাহলে 1 ঘর আর 2 ঘর, তাহলে মোট 3 ঘর আগে দশমিক। নিচে হচ্ছে 3 ঘর আগে দশমিক আর উপর হচ্ছে 6 ঘর আগে দশমিক। তাহলে পরে আমরা যদি দশমিক যদি 2 পক্ষে তুলতে চাই তাহলে কাটাকাটি যাওয়ার পরও উপরে কি থাকবে? উপরে এরকম 3 ঘর আগে দশমিকটা কি থেকে যাবে, রাইট? দেখো নিচে হচ্ছে 3 ঘর আগে দশমিক আর উপরে 6 ঘর আগে দশমিক। আমরা যদি কাটাকাটি যদি করি তাহলে দেখা যাবে উপরে 3 ঘর আগে দশমিক কি রয়ে যাবে। তাহলে 3 ঘর দশমিক তোলার জন্য, হ্যাঁ ইয়াসমিন দিদি তুমি যদি এখানে 4 ধরো তাহলে এখানে 20 লিখতে হবে, এখানে 20 লিখতে হবে। তাহলে ওকে, আমি শুধু এই ঘর পর্যন্ত নিচ্ছি, জাস্ট এতটুকু নিচ্ছি, কারণ এটা আমি কাউন্টই করতেছি না। ঠিক আছে, এটা কাউন্ট করলে তুমি এখানে 20 লিখতে হবে। তাহলে নিচে 3 ঘর উপরে 6 ঘর, তাহলে উপরে আমাদের দশমিকওয়ালা ঘর কয়টা বেশি? 3টা বেশি। তাহলে উপরে যদি দশমিকওয়ালা ঘর 3টা বেশি তাহলে সেই 3 ঘরের জন্য কয়টা শূন্য লাগবে? কয়টা শূন্য লাগবে? 3টে শূন্য লাগবে, তাই না? তার মানে উপরের দশমিক তোলার জন্য আমরা শূন্য কোথায় দিই? নিচে দিই, রাইট? তাহলে এইভাবে করলে তাহলে সেক্ষেত্রে আমরা অতি দ্রুত আমরা এরকম দশমিক তুলে দিতে পারবো। ওকে, এটা বুঝতে পারছো যে আমরা সবগুলাতে না লিখে আলাদা আলাদা না লিখে একবারে দশমিক কিভাবে তুলে দিচ্ছি? এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা আরেকটা করো তাহলে বুঝতে পারবা। এটা করো যে আমরা কিভাবে একবারে দশমিক তুলে দিবা। হ্যাঁ, কারণ তুমি আলাদা আলাদা দশমিক তুলতে গেলে তোমার টাইম লাগবে। আমাদের এত টাইম তো আসলে এক্সাম হলের মধ্যে আমাদের নাই, প্লাস স্পেস নাই। তোমার টাইম থাকলো, তোমার তো এত হিসাব নিকাশ করার জন্য তুমি এত জায়গা কই পাবা? ওখানে তো কাগজ নাই এক্সট্রা করে। তোমাকে ছোট ছোট কাগজের মধ্যে অঙ্ক করার অভ্যাস থাকতে হবে। এটা করো দেখি একটু, একবারে দশমিক তুলে দিবা। হ্যাঁ একবারে তুলে দাও দেখি। কুইক, একশো ভাগের 1 আসিফ, ইয়াসমিনীতি 100 ভাগের 1। ইতি তোমার আরএম কই গেল না আমার সামনে? তোমার না আরএম আছে না আমার সামনে একটা? ভাইয়া এটা ফেসবুক আইডি। ও ফেসবুক আইডি, ও আচ্ছা। আমি আসলে ও রানু মন্ডলের ভক্ত, এই জন্য আমার আগে আরএম লাগাইছে। অনেকে মানে যার ভক্ত তার নামের অংশ ওই নাম প্রথমে লাগাই অনেকেই। ভাইয়া ঠিক না। হ্যাঁ সে তো খুব ভালো সিঙ্গার, তাই না? আমাদের অনেক অনেক ভক্ত আছে, আমি অ্যাপ্রিশিয়েট করি। যে আমি কোনো গান শুনি না, আমি শুনছি লোকের মধ্যে যে রানু মন্ডল ভালো সিঙ্গার, আমি বাস্তবে কোনো গান শুনি না। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একবারে আমরা দশমিক তুলি। তাহলে আমরা এখানে 1 লিখলাম, 2 লিখলাম, 2 লিখলাম, 1 লিখলাম, 4 লিখলাম। ওকে, এখন আমরা 80 দশমিক তুলবো। তাহলে এখানে 1 ঘর আগে দশমিক, এগুলো 2 ঘর আগে দশমিক, তাহলে হলো 3 ঘর, এগুলো 3 ঘর, তাহলে মোট কয় ঘর? 6 ঘর। এগুলো 6টা ঘর পেলাম উপরে। নিচে দিয়ে কয় ঘর? তাহলে এখানে হচ্ছে যে 2 ঘর, এখানে হচ্ছে 2 ঘর, নিচে হচ্ছে আমাদের 4 ঘর। তার মানে মাইক্রোফোনটা অফ করে দাও। সো আমাদের এই মাইক্রোফোনটা অফ করো। মীরা কই গেল? মীরা তুমি কই? মীরা আছে ক্লাসে? আচ্ছা, তো উপরে যেহেতু আমাদের 2 ঘর বেশি আমাদের, তার মানে উপর থেকে দশমিক আমরা রিলিজ করার জন্য, তাহলে দেখো দশমিক কোথায় বেশি? উপরে বেশি। তাহলে উপরে দশমিক রিলিজ করার জন্য নিচে আমরা কত দিতে হবে? নিচে আরো 2টা শূন্য লাগবে, এবং দশমিক রিলিজ করার জন্য একটা 1 লাগবে। ওকে, আমরা কাটাকাটি করলে তো 2 দিয়ে 4, এখানে 4 কাটাকাটি গেছে, তাহলে 100 ভাগের 1। ওকে, সো মীরা তুমি আসো না, তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না, ঘটনা কি? তুমি অঙ্ক করতেছো না? আচ্ছা হ্যাঁ ওয়াসিম, মানে আমি বলতেছিলাম তুমি তো চাইলে একটা একটা করে দশমিক রিলিজ করতে পারো। ধরো এই 1 এর জন্য নিচে 10 লিখলা,
এই 0.2 জন্য নিচে 100 লিখলা, এই 0.02 জন্য নিচে 1000 লিখলা। এভাবে করতে গেলে টাইম অনেক বেশি লাগবে, তাই না? তাই এত টাইম আমরা কেন নিব? আমি প্রথমে রাউন্ড গুলো লিখলাম 1 2 2, হ্যাঁ 1 4 লিখে ফেললাম। এখন দশমিক রিলিজ করব। আমি উপরে গুনি আগে কত ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে কয় ঘর হলো? 3 ঘর, এখানে আছে কয় ঘর? 3 ঘর, তাহলে উপরে 6 ঘর আগে দশমিক। নিচে কয় ঘর? নিচে হচ্ছে এই 2 ঘর, এই হচ্ছে 2 ঘর, 4 ঘর। নিচে হচ্ছে 4 ঘর আগে দশমিক, উপর হচ্ছে 6 ঘর আগে দশমিক। তাহলে দশমিক ওয়ালা ঘর কোথায় বেশি? উপরে বেশি, তাই না? কয়টা বেশি? 2 ঘর বেশি। তাহলে 2 ঘর থেকে দশমিক রিলিজ করার জন্য কি করতে হবে আমাদেরকে? 2টা শূন্য লাগবে, আর একটা কি লাগবে? দশমিকের জন্য একটা 1 লাগবে। নিচে যদি বেশি থাকতো তাহলে আমরা উপরে লিখতাম, বুঝতে পারছো? ধর নিচে 6 ঘর এরকম দশমিক আলা, নিচে হলো 6 ঘর, উপরে হলো 4 ঘর। নিচে যদি দশমিক আলা ঘর 2টা বেশি, তার মানে নিচে দশমিক আলা 2টা রিলিজ করার জন্য উপরে আমরা হচ্ছে 2টা শূন্য লিখতাম, 1 লিখতাম। তাহলে আমাদের ক্যালকুলেশন টাইম অনেক কমে যাবে। তুমি আলাদা আলাদা করে লিখতে গেলে তোমার টাইম অনেক বেশি লাগতো, প্লাস স্পেস লাগতো। এত কাগজও নাই, আমাদের এত টাইমও নেই। ওকে, ঠিক আছে, এই হচ্ছে দশমিক হিসেব নিকাশ। কিন্তু তুমি যতই করো না কেন, তোমাকে যদি প্র্যাকটিস যদি না করো, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো কাজ আসবে না। আর এই ধরনের অঙ্ককে তো মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এক্সাম হলে খুব ভালো সম্ভাবনা আছে তুমি এরকম উত্তেজিত হইতে গিয়ে তুমি শূন্য হতে তুমি হিসাব করছো 6টা, তুমি সেক্ষেত্রে 60টার মধ্যে গোলা ভরাট করে দিচ্ছ। কারণ হচ্ছে এক্সাম হলে আমাদের পিপিলটা কি অবস্থা হবে? এই তোমাদের বলছিলাম ম্যাথ বেছে, এক্সাম হলে আমাদের পিপিলটা কি থাকবে? ডাইলেটেড না কনস্ট্রিক্টেড? আমরা ঝাপসা দেখি না ক্লিয়ার দেখি? আমরা কি দেখি? আমরা ঝাপসা দেখবো, কিছু ডাইলেটেড থাকে পিপিল। সো প্রচুর আমাদের লাইট উঠবে, আমরা কিছুটা ঝাপসা দেখতে পারি আমরা। বাসায় যে ঠান্ডা হলে দেখবা তুমি কি ভুলটা করছো। সো এক্সাম হলে আমাদের যেহেতু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট থাকে, আমাদের প্রচন্ড ট্রেমর হয়, আমরা খুব নার্ভাস থাকি, কারো কারো খুব কাঁপুনি হয়, ডিজিনেস হয়, হার্ট রেট বেশি থাকে, রেসপিরেটরি রেট বেশি থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে এক্সাম হলে। দ্যাটস ওয়াই সেখানে কন্ডিশনটি একটু ডিফারেন্ট। সো এখানে তুমি যতটা ইজিলি তুমি করতে পারতেছো, এক্সাম হলের জন্য তোমার প্রস্তুত থাকতে হবে সেই চিন্তা ভাবনাগুলো করার জন্য। ঠিক আছে, একদম শর্টকাট আর কি, এটাতে শর্টকাট। এটাও কাইন্ড অফ শর্টকাটিং। এখন আসো আমরা দশমিকের আমরা যদি বর্গ যদি হয়, তো 0.001 এটার বর্গ লেখো তো, বর্গ লেখো। বর্গ মানে আসলে কত? বর্গ মানে 2 বার গুণ, তাই না? সেগুলো লেখো তো। মার্সেলিয়া না 0 মনে হয় কমেছে, হ্যাঁ মার্সেলিয়া 0 কম হয়েছে। সো আমাদের যেহেতু 0 কি স্কোয়ার, 0.01 ইন্টু 0.01, তাহলে এলো 3 ঘর, এলো 3 ঘর, মোট 6 ঘর। তো 1 গুণ করলে তো 1, 6 ঘর মিলানোর জন্য আমরা কয়টা শূন্য দিতে হবে? সাইফুর 0 একটা মানে কম দিছো, 5টা শূন্য, 3টা 4টা 5টা শূন্য। হ্যাঁ, সো এটা খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ পরীক্ষা অপশনের মধ্যে তোমার ওই 5টা শূন্য হলো অপশনও থাকবে, 6টা শূন্য হলো অপশনও থাকবে। সো খুবই কেয়ারফুল থাকতে হবে তোমাকে এখানের মধ্যে। সো এই অঙ্ক কমন পড়লেও ঠান্ডা মাথায় এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। ওকে, সো 0.01 কিউব, এটা আনসার করে দাও। 0 কিউব, রানার 71 কেমন হইল রে? ইয়েস, সো আমাদের 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 গুণ করলে 1 1 1 গুণ করলে হচ্ছে 1। তাহলে এখানে 2 ঘর 2 ঘর 2 ঘর 6 ঘর, তাহলে 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য। আচ্ছা 8টা শূন্য কি বলছে আমি বুঝি নাই তোমাদের হিসাবটা। 8টা শূন্য কি হইলো? 80 হয়েছে কিভাবে? এটা 5টা শূন্য হবে। নাহিদুল তো 1 2 3 4 5, নাহিদুল তো কোটি কোটি শূন্য দিছে। নাহিদুল এত শূন্য কিভাবে আসলো এখানে? ভাইয়া আমি 5টা দিছি, ওই হাতের চাপের আঙ্গুল পড়ে গেছে। হাত আঙ্গুল পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো শূন্য ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে তোমরা। এখানে আমাদের
চিন্তা ভাবনা করে দেখাইতে হবে, হ্যাঁ, বেশি উত্তেজিত হওয়া যাবে না এখানে। তো এখন আসো আমরা একটু, তো দশমিকের বর্গ করলাম, তাহলে একটু বর্গমূল করি। হ্যাঁ, তো বর্গমূল করতে গেলে তোমাকে এখানে একটা সুবিধা তুমি পাবা, যেহেতু বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না। হ্যাঁ, এমন সব বর্গমূলই তুমি এখানের মধ্যে পাবা যেটা দিয়ে ইনফ্যাক্ট তোমার খুব ইজিলি তুমি হিসাবটি করতে পারবা, মনে মনে হিসাবটা করতে পারবা, এমন তোমার হিসাব নিয়ে কিছু আসবে। কারণ ক্যালকুলেটর লাগবে এরকম তোমার বর্গমূল তোমাকে কোনোদিনও বের করতে দিবে না। তো আসো আমরা বর্গমূল বের করি। এটা বর্গমূল কত হবে? .0.004 0.004। Yes. ভাই এটা কিভাবে করতেছেন? ওকে, সো আসলে আমরা বর্গমূলের সে আদি সিস্টেমে যদি ফিরে যাই, বর্গমূল আমরা বের করি কিভাবে? আমরা হিসাবটা করি কিসে? জোড়া জোড়া হিসাব করি, তাই না? তাহলে এখানে এ হলো এক জোড়া, এ হলো এক জোড়া, এ হলো এক জোড়া। তাইলে এই দুটো শূন্য বর্গমূল হচ্ছে একটা শূন্য, এই দুটো শূন্যের জন্য একটা শূন্য, 16 জন্য 4। ওকে, ভাইয়া এখানে একটা প্রশ্ন, বলো। শূন্য যদি জোড়া জোড়া না থাকে তাহলে কি হবে? আচ্ছা, যদি তুমি জোড়া জোড়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এটা দিচ্ছি। শূন্য জোড়া না থাকলেও জিনিসটা জোড়া থাকবে, ঠিক আছে? সো এটা শূন্য জোড়া নাই, এটা শূন্য জোড়া নাই, সো এটা করা যাবে না। এটা করা যাবে। হ্যাঁ করো, দেখো অপশন। এমন কিছু তোমাকে দিবে না যেটা তোমার ক্যালকুলেটরের সাহায্য লাগবে। তো ক্যালকুলেটর ছাড়া বর্গমূল আমরা করতে পারবো, বাট ইট নিডস টাইম। টাইম লাগবে, আমাদের টাইম থাকলে বর্গমূল তো আমরা বের করতে জানি, কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার। ওকে, সো আমরা যদি জোড়া করি তাহলে এক জোড়া, এক জোড়া, এক জোড়া। তাহলে এখানে এক জোড়া হচ্ছে যে আমাদের শূন্য, এটা হচ্ছে এক, এটা হচ্ছে আমাদের কত হলো হিসেবটা? 12 12 12 144 ওইভাবে হবে না? ভাইয়া বাম 44 দিক কি আলাদা বাম করে দিক করা থেকে যাবে? জোড়া করতে হবে না, ডান দিক থেকে জোড়া করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখানের মধ্যে আমরা সেটা বলি। হ্যাঁ, সো এখানের মধ্যে আমরা আসলে যেটা করতেছি হিসাবটা, এটা হবে হবে না তো মনে হয়। হ্যাঁ হবে, রেজাল্ট এটাই 0 1 2। আচ্ছা ভাই ভাই এগুলো আমাকে অপশন টেস্ট করে তাড়াতাড়ি করে দিতে পারেন। অপশন এস করা লাগবে না, অপশন এস করার কোনো লাগবে না। এখানে আসো। সো আমরা এখানে যেটা করতেছি আসলে আমি হিসাবটা দেখাই। সো এখানে যেটা আমাদের 144, ওকে, আমাদের এখানে একটা সুবিধা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই যে 144, এটা আমাদের একটা বর্গ, আমরা একটা বর্গ সংখ্যা পাচ্ছি। ওকে, এখন এই বর্গ সংখ্যাটা যেহেতু আমরা পেয়ে যাচ্ছি হিসাবটা, এই বর্গ সংখ্যাটা আমাদের কাজে লাগাইতে হবে। ওকে, আমরা কে বলছো ডান দিক থেকে জোড়া জোড়া করতে হবে। আমরা পূর্ণ সংখ্যা যদি হয়, পূর্ণ সংখ্যা, আমাদের পূর্ণ সংখ্যা আমরা ইউজুয়ালি আমরা ধরো এই সংখ্যাটা বর্গমূল করবো, আমরা ধরো 5703। ওকে, এটা বর্গমূল করব। এটাকে করতে গেলে আমরা কি করতেছি, এই দিক থেকে বর্গমূল করে আসবো। ওকে, সো এটা এক জোড়া, এটা এক জোড়া। বর্গমূলটা আমি ছোট করে দেখা দিচ্ছি, এটা ছোট করে দেখা দিব বর্গমূলটা। বাট আমরা তাহলে এখানে যদি আমরা বর্গমূলটা করি, 0.030 দিলাম, এরপর আমরা 144। ওকে, এখন এখানে 0 1 2 আমরা হিসাবটা আসছে কিভাবে দেখো। আমরা যদি মুখে মুখে হিসাবটা করতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানের মধ্যে আমরা ডাবল ফিগার করবো না আমরা। তো তুমি এই দিক থেকে যদি ডাবল ফিগার করো, এই দিক তুমি ডাবল ফিগার যদি করো, এই দিক থেকে ডাবল ফিগার করতে পারো, তুমি চাইলে এই দিক থেকে ডাবল ফিগার করতে পারো। সো তোমার
এখানে করলে আমাদের সেক্ষেত্রে বর্গ যে 144 সেটা আমরা একসাথে রাখতে পারতেছি না, তাহলে আমাদের আমরা যেটা হিসাব থেকে সহজ মুখে হিসাব তখন আমরা করতে পারতেছি না। আর আমরা যদি অরিজিনাল মেথডে যদি করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে ওই 144 কে একসাথে রাখতে পারতেছি না, তাই না? সেটা একটা প্রবলেম। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, আমরা যে অরিজিনাল ভাগের সিস্টেম সেখানে ফিরে যেতে পারি আমরা। ওকে, তাহলে অরিজিনাল ভাগের সিস্টেম যদি আমরা আসি, তাহলে আমরা এই দুইটা শূন্যর জন্য আমাদের বর্গমূল হচ্ছে, এই যেমন অপশন টেস্ট, তাই না? হ্যাঁ, অপশন টেস্ট করলে সেম জিনিস আসবে। অপশন টেস্ট করলে আমরা সেম জিনিসই পাবো আমরা। এখানে মূল কথাটা হচ্ছে আমাদের, আমি যেটা বললাম যে জোড়া জোড়া আসলে আমরা করি নাই, তাহলে এটা 0 1 2 আসছে কিভাবে? মূল কথাটা হচ্ছে আমার যদি এরকম 6টা ঘর যদি থাকে, যদি 6টা ঘর যদি থাকে এখানের মধ্যে, তাহলে আমাদের বর্গমূল হবে 3টা ঘর। যদি আমাদের এরকম যদি থাকে, ধরো 1 2 3 4 5 6 7 144, সো যদি আমরা 10 ঘর যদি থাকে আমাদের বর্গমূল বের করা যদি বলে, তাহলে আমাদের এটার রেজাল্টের মধ্যে কয় ঘর থাকবে কে বলতে পারবা? অর্ধেক হবে ভাইয়া, মোটের অর্ধেক হবে, তাই না? মূলত হচ্ছে হ্যাঁ। জিনিসের মধ্যে আমরা আসলে এখানের মধ্যে জোড়া হিসাবটা আমরা আসলে এটা করি না। এটা হিসাব করতে গেলে আমাদের কোনোভাবে আমরা 144টা আমরা কাজে লাগাইতে পারবো না। তো তুমি এদিক থেকে কোনো এদিক থেকে কোনো, ওকে, আমি হিসাবটা কাজে লাগাইতে পারবো না এটা। তো আমরা যদি মুখোমুখি যদি ক্যালকুলেশন করতে চাচ্ছি, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই বর্গমূলটা ইজিলি মুখোমুখি বের করা। তাহলে আমাদের আসল কথা হচ্ছে আমাদের যতগুলো রুটের ভিতরে যত ঘর থাকবে আমাদের বর্গমূলের মধ্যে তার অর্ধেক ঘর থাকবে। এটা কেন হয়? এই জন্য হয়, ধরো আমরা যদি হয় 0.01, এটাকে যদি আমরা বর্গ করি, বর্গটা কত হবে? 0.01 × 0.01, তাহলে দশমিক কয়টা শূন্য? 3.01, রাইট? তাইলে এই 0.301 কে যদি বর্গমূল করো, তো 0.301 কে যদি বর্গমূল যদি করো, রেজাল্ট কত হবে? তাহলে যেহেতু এখানে 4 ঘর, তাহলে আমাদের বর্গমূল হবে 2 ঘর, তাই না? বর্গমূল হবে আমাদের 2 ঘর। সো এখানে আসলে আমরা মূলত এটা আমরা 2 ঘর 2 ঘর করে আমরা সেটা এখানে করি না, এখানে আমরা টোটাল ক্যালকুলেশনটা করছি। তাহলে আসলে টোটাল ক্যালকুলেশন কেমনে করলাম? তো প্রথমত আমরা দেখলাম এখানে একটা পূর্ণ একটা বর্গ সংখ্যা পাচ্ছি, কত? 144। 144 এর উপর আমরা ক্যালকুলেশন করতে পারি। 144 এর বর্গমূল হচ্ছে কত? 12। এরপর আমরা দশমিক নিয়ে ভাবতেছি, টোটাল কয়টা দশমিক? এখানে টোটাল 6টা ঘর আছে আমাদের, তাই না? দশমিকের পরে আমাদের বর্গমূলের মধ্যে কয় ঘর থাকবে? 3 ঘর থাকবে। তো 3 ঘর মিলানোর জন্য আমরা একটা শূন্য দিছি। এটা হচ্ছে আসলে হিসাবটা। আমরা এখানে দুটো দুটো করে হিসাবটা হয়নি। বুঝা গেছে? জিনিসটা বোঝা গেল কিনা? জি বুঝা গেছে। ওকে, তো এখন আসো আমরা তোমাকে একটু, তাহলে আমরা কিউব রুট করি একটু। তাহলে সেম জিনিস আমরা এটার আনসারে লিখো। শরীফ না, ওর নাম্বার থাকবে না। আমি বর্গমূলটা ছোট করে দেখাই দিব। বর্গমূলটা তুমি ধরো বর্গমূল কিভাবে করবা। সবাই লিখো। তার মানে আমাদের মধ্যে যথেষ্ট কনফিউশন ক্রিয়েট হচ্ছে, তাই না? 05 005। ওকে, সো এখানে আমরা আগে দেখি কত ঘর আছে দেখি তো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9 ঘর যদি থাকে ভিতরে, তাহলে আমাদের ঘনমূলের মধ্যে কয় ঘর থাকবে? ঘনমূলের মধ্যে থাকবে 3 ঘর থাকবে, তাই না? এখানে একটা পূর্ণ একটা ঘন সংখ্যা আছে 125। 125 ঘন হচ্ছে কত? ঘনমূল হচ্ছে 5। আমাদের ঘর লাগবে কয়টা? 3 ঘর লাগবে। তাহলে বাকি আমরা 2টা শূন্য দিয়ে আমরা 3 ঘর ফিল আপ করে ফেললাম। সো দিস ঘনমূল। সো এখানে তোমার বিসিএস এখন পর্যন্ত যত এই টাইপসের যে প্রশ্নটা আসছে ব্যাংকের, ইনক্লুডিং ব্যাংকের পরীক্ষায়, সেখানে এমন রাউন্ড ফিগার আসছে যেটা তুমি ইনফ্যাক্ট মুখোমুখি করতে পারবা।
ওকে, আচ্ছা বর্গমূল আমি তোমাদের ছোটবেলার সিস্টেম একটু মনে করাই দিতে চাই। ধরো এরকম একটা বর্গমূল, ধরো এই সংখ্যা বর্গমূল আমরা বের করবো কিভাবে। হ্যাঁ, ছোটবেলার সিস্টেমটা আমি একটু মনে করাই দিই, তোমাদের মনে আছে আশা করি। তাহলে যেটা করি আমরা এখানে একটা বার দিলাম, আগে জোড়া বানাই, এক জোড়া আর হলো জোড়া ছাড়া। ওকে, মূলত হিসাবগুলো আমরা ইউজুয়ালি আমরা ইন পেয়ার হিসাবগুলো আমরা করি। তো প্রথমে জোড়া ছাড়া যে আছে কত 5, তাহলে 5 এর আমরা বর্গমূল কত হয়, 5 এর ভিতরে বড় সংখ্যা আছে 4, তাই না? তাহলে আমরা এখানে যদি নেই এখানে দিব আমরা 4, 3 নিলে এখানে আমরা 9 দিতাম, তো 3 দেয়া যাচ্ছে না। এরপরে যেটা করব আমরা বিয়োগ করি, তো 5 থেকে 4 গেলে হচ্ছে 1। এরপরে স্টেপস অনেকে ভুলে গেছো, একটু খেয়াল রাখো। সেটা হচ্ছে তাহলে এখানে আমি একটা ভাগ চিহ্ন দিব, এই দুইকে আমরা ডাবল করে এখানে 4 লিখবো। ওকে, এর নামবে এখানে এক জোড়া একসাথে নামবে, এই 33 এখানে একসাথে নামবে। ওকে, সো এখন এরপরে হিসাবটা হচ্ছে আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো, এটা আবার এখানেও লিখবো, এবং লিখে ওই দুটো কি করব আমরা গুণ করব। সাপোজ আমরা এখানে ধরো 4 লিখলাম, আমরা এখানে 4 লিখলাম, এখানে আমরা 4 লিখবো। তাহলে 4 দিয়ে যদি আমরা 4 কে যদি গুণ করি তাহলে পাচ্ছি 176। এখানে 176 তো নাই, তার মানে 4 লেখা যাবে না, এখানে আমরা 3 লিখি। তাহলে এখানে লিখলাম আমরা 3, এখানে লিখলাম আমরা 3। সো 3 দ্বারা এখন 43 কে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 129। আসো এখন আমরা ভাগের নিয়ম আমরা বিয়োগ করে দিব, 33 থেকে 29 গেল হচ্ছে 4। এখন এই এক জোড়া নামবে 61 একসাথে নামবে 61, ভাগ চিহ্ন বসবে, এই 23টা এখানে আসে কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে। 23টা ডাবল গুলো কত 46। তাহলে আমরা এখানে কত দিতে পারি, তাহলে আমাদের এত আমরা কাছাকাছি যাবে মিলবে। কত দিতে পারি এখানের মধ্যে 1, এখানে দিলাম আমরা 1। ওকে, সো 1 দিলে তাহলে আমাদের কত 1 কে 461 দিয়ে গুণ করলে তাহলে 461। তার মানে এটা একটা আমাদের বর্গ সংখ্যা, এটা বর্গমূল হচ্ছে 231। সো পূর্ণ সংখ্যা যদি না হয় এরপরে গেলে আমরা কি দশমিকে যাইতাম। দশমিকের জন্য বর্গে আমরা এখানে একটা দশমিক দিয়ে কয়টা শূন্য নিতে পারি, একটা দশমিক নিয়ে শূন্য কয়টা নিতে পারি, দুটো শূন্য নিয়ে আমরা ক্যালকুলেশন চালা যেতে পারি। ওকে, এটা ছোটবেলা আমরা করছিলাম, ক্লাস 7 এ সম্ভবত বর্গমূল 7 এ না মনে হয়। ভাইয়া ক্লাস 7 এ আছে 1.1 1.2। হ্যাঁ 7 এ আমরা করছিলাম এই সিস্টেমটা। তো এটা হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়ের মানে মূল সিস্টেম। তো বর্গমূল লম্বা টাইপের বর্গমূল যদি আসে আমি বলবো তোমাকে প্রথমে না করতে, তুমি একটু স্কিপ করে যাবা। কি করবা, প্রথমে 40 মিনিটে তুমি সব দাগাই ফেলতে পারবা, পরে 20 মিনিট আছে যেটা করবা। ওকে, এখন চলে যাবো বাইনারি। ওকে, তো বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি। ওকে, একটা দশমিকের জন্য দুটো শূন্য, হ্যাঁ সম্পাদ দুই শূন্য নিয়ে আমরা। ওকে, এখন আসো আমরা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আসে, আবার তোমার কম্পিউটারের মধ্যে আসে, দুই জায়গার মধ্যে আসে। তো কম্পিউটারের মধ্যে তোমরা করতে পারো, আমি তোমাদেরকে খুব সহজ সিস্টেম শিখিয়ে দিই। তোমার বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবো কিভাবে। ওকে, তো আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম, সাপোজ 72। তো 72 হচ্ছে বাইনারি সংখ্যা, এটাকে আমরা এখন সরি ভুল বলছি, এটা একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। ওকে, বাইনারি সংখ্যা সবাই বুঝো তো না? কেউ কেউ আছে যে বাইনারি জিনিসটা বুঝো নাই, বাইনারি কি জিনিস সেটা বুঝো না, আসো কিনা কেউ থাকলে বলো, তুমি লজ্জার কিছু নাই এখানে। আবার একটু আলোচনা করলে ভালো হয়। ভাইয়া ওকে 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 আলোচনা করতেছি। ওকে, আলোচনা করতেছি। যেটা হচ্ছে আমরা যে এই যে আমরা নাম্বার গুনতেছি, এই যে কাউন্টিং সিস্টেম আমাদের, এখানে আমরা কয়টা ডিজিট আমরা ইউজ করি, আমরা হচ্ছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর আর লাগে না আমাদের। এই 10টা ডিজিট দিয়ে আমরা মূলত পুরো কাউন্টিং সিস্টেমটা আমরা করি। এটার উৎপত্তি কোথায়, এই যে দশমিক সিস্টেমটা যে আমরা কাউন্ট করি, উৎপত্তি কোথায় এটার কি জানো? আচ্ছা, ছোটবেলায় তোমরা রোমান সিস্টেমে কাউন্ট করছিলা, আমরা কি কি করে কাউন্ট কেমনে করি, 1 2 3 4 5, তারপরে 6 7 8 9 10, তারপর হচ্ছে 20
ওকে, তারপর ধরো 34, এ হচ্ছে যে তোমার 39। ওকে, তাইলে এক সংখ্যা বর্গমূল একই, সম্ভব একের বর্গমূল একই। এইভাবে আমরা ছোটবেলা কাউন্ট করতাম, তাই না? এটা ছিল আমাদের রোমান কাউন্টিং সিস্টেম। কিন্তু আমরা দশমিক সিস্টেমে আমরা এই 9 এর পরে এর ছিল আমাদের 10, এরপর হচ্ছে 11, এরপরে 12, এরপরে 13, এবার 30, তারপর 31, 32, 39 এই সিস্টেমে, তাই না? তাহলে এই যে দশমিক আমরা এই যে ইজি কাউন্ট করতে পারতেছি, এটা কে থাকার কারণে তোমরা জানো? এই যে আমাদের কাউন্টিং সিস্টেমে শূন্য আছে। আমাদের কাউন্টিং সিস্টেমে যদি শূন্য না থাকতো তাহলে আমরা এত ইজিলি আমরা এই ক্যালকুলেশনটা করতে পারতাম না। মূলত পৃথিবীতে যখন তোমার জ্ঞান বিজ্ঞান চর্চা যখন মানুষজন করতেছিল 2-3 হাজার বছর আগে, শূন্যের বয়স সম্ভবত 5000 বছর, আমি এক্স্যাক্টলি জানি না, ভুলে গেছি আমি। মানে শূন্য আবিষ্কার যখন মানুষ করলো তখন মানুষের যে ম্যাথমেটিক্যাল কাউন্টিং সিস্টেমটা আমূল পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, অনেক সহজ হয়ে গেল ক্যালকুলেশনটা। এরা কিন্তু চিন্তা করে নাই যে একটা শূন্য দিয়ে কত ইজি ক্যালকুলেশন করা যায়। রোমানরা দেখো কত কঠিন রকম ক্যালকুলেশন করতো, তাই না? অনেক কষ্টকর একটা সিস্টেম ছিল। সো আমাদের যে কাউন্টিং সিস্টেম, এখানে আমরা এরকম শূন্যের মাধ্যমে আমরা এরকম কাউন্ট করি। সো আমাদের যে সিস্টেমটা বলি আমরা দশমিক সিস্টেম। যে দশমিক সিস্টেমের মধ্যে ধরো আমরা যদি একটা শূন্য লিখলাম, সংখ্যা লিখলাম, ধরো লিখতে যাচ্ছি আমরা যে 23। 23 মানে আসলে কত? 23 মানে আসলে এই তিনটা অঙ্কে আমরা বলি কি এককের অঙ্ক, তাই না? এটাকে আমরা বলি দশকের অঙ্ক। তার মানে এই দুইটা আসলে রিপ্রেজেন্ট করতেছে 20 কে, আর 3 রিপ্রেজেন্ট করে 3 কে। তো এই 23টা দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে 20-এর চেয়ে আরো 3 বড়। সো দিস ইজ 23। এটা আমাদের সিস্টেমে। তো এই দশমিক সিস্টেমে আমাদের ডিজিট লিখতে আমাদের এরকম 10টা ডিজিট লাগে আমাদের। সো কম্পিউটার সে কিন্তু এরকম 10টা ডিজিট দিয়ে সে ক্যালকুলেট করে না। এটা 10টা ডিজিট বুঝে না, সে দুটো জিনিস বুঝে, একটা হচ্ছে 1 অথবা 0। এই দুটো ডিজিটে সে বুঝে, যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে সে কাজ করে। তো ওর কাছে 1 আর 0 ছাড়া সে কিছুই বোঝে না। তো তুমি ওকে যাই লেখো না কেন সবকিছুকে 1 আর 0-তে কনভার্ট করে ফেলবে। তো 1 আর 0 দ্যাট ইজ বাই মানে 2। সো এই দুটো ডিজিট নিয়ে যে নাম্বার সিস্টেম তাকে বলা হয় বাইনারি সিস্টেম। ওকে, সো আমরা যখন বলি যে দশমিক সিস্টেমে 1, বাইনারি সিস্টেমে সেটা 1। আমরা যেটাকে বলি 2, বাইনারি সিস্টেম সেটা হচ্ছে 1 0। আমরা যেটাকে বলি 3, বাইনারি সিস্টেমে সেটা 1 1। আমরা যেটাকে বলি 4, বাইনারি সিস্টেমে সেটা 1 1 0। ওকে, আমরা যেটাকে বলি 5, বাইনারি সিস্টেমে সেটা 1 1 1। ওকে, এখন এটার জন্য কোনো সিস্টেম কি তাহলে নাই? এটার জন্য 4 হবে স্যার 1 0 0 100, এগুলো 101, এটা হচ্ছে 101, রাইট? এটা হচ্ছে 101। সো তাহলে এটার কি কোনো সিস্টেম না? হ্যাঁ, এটা একটা সিস্টেম আছে। আমরা যখন আমাদের এই দশমিক থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা এটা আসলে কনভার্ট করি। তো আমরা আসলে সেই সিস্টেমটা আমরা একটু শিখি যে কিভাবে আমরা কনভার্সন করব। ধরো আমি দুটো সিস্টেম দেখাবো, একটা হচ্ছে খুব শর্ট মেথড যেটা খুব ইজি, আর অরিজিনাল নিয়ম যেটা ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছিলা। ইন্টারমিডিয়েটে যাদের কম্পিউটার ছিল এবং যাদের ম্যাথ ছিল সেখানে তোমরা পড়ছিলা, সেই সিস্টেম দেখাবো। আর আমি আগে সবচেয়ে শর্ট যে ইজি সিস্টেমটা দেখাই। তো আমরা 72 এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, মানে 1 আর 0-তে কনভার্ট করব। আসলে কিভাবে করি দেখো, আমরা শেষে লিখলাম আমরা 72। ওকে, তো 72 অর্ধেক লিখবো 36, 36-এর অর্ধেক লিখবো 18, 18-এর অর্ধেক লিখবো 9, 9-এর অর্ধেক হচ্ছে 4.5, 4.5 লিখবো, আমরা লিখবো 4। ওকে, 4 অর্ধেক লিখবো 2, 2 অর্ধেক লিখবো আমরা 1। প্রথমে লিখলাম এটা আসলে বুঝতে পারছো। এরপরে যেগুলো জোড় সেগুলো নিচে 0, যেগুলো বিজোড় সেগুলো নিচে 1। তাহলে এটা বিজোড়, এর নিচে বসাও 1, এটা জোড়, 0 বসাও, 0 বসাও, 1 বসাও, এটা হচ্ছে 0 বসাও। ভাই স্ক্রিনে কিছু আসতেছে না। 0 বসাও ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে ওকে ওকে, কেউ মনে প্রেজেন্ট করে ফেলছে সম্ভবত, কেউ প্রেজেন্ট করতেছে মনে হয়, রাইট? না প্রেজেন্ট করতেছে এখন ঠিক আছে ভাইয়া। ভাইয়া প্রেজেন্ট ঠিক আছে। ওকে, তাহলে এটা সবচেয়ে সহজ সিস্টেম। তাহলে আমরা লিখলাম 72, এরপরে 36,
18, 9, 4, 2, 1। ওকে, এখানে এই 9 এর অর্ধগুলো 4.5 লিখলাম না, 4 লিখছি, শুধু পূর্ণটা লিখবো। এরপরে তোমার বিজোড়ের নিচে লিখবা 1, জোড়ের নিচে লিখবা 0। তাহলে এটা হলো বিজোড় সংখ্যা, 1 লিখছি, বিজোড় সংখ্যা 1 লিখছি, আর যেগুলো জোড় সেগুলো নিচে আমরা 0 লিখছি। তাহলে এখন আমাদের এই যে 72 এর বাইনারি হচ্ছে তাহলে আমাদের 1 0 0 1 0 0 0। ওকে, এই জন্য আমরা প্রকাশটা করি এইভাবে, এই যে 2 লিখি কেন, মানে এর বেস হলো 2। এই সিস্টেমটা কারা কারা বুঝতে পারছো এটা? ভাইয়া এখানে যে আপনি অড নাম্বারের নিচে 1 ধরলেন, কিন্তু এখানে তো আমি ইচ্ছা করলে ইভেন নাম্বারেও 1 ধরতে পারি না? তুমি ইভেন নাম্বারের মধ্যে 1 ধরলে তোমার কি আসবে? আচ্ছা, তুমি যখন ভাগ করে যেটা করো, তুমি যেভাবে করো, তুমি যেটা কি করতেছিলে, যখন ভাগ করো, তো তুমি ভাগ করে করছো, তাহলে কি লেখে? 0 লেখো না, তাই না? তোমরা যেটা ছোটবেলায় করছিলে, তোমরা যখন ইন্টারে ছিলা, তখন এভাবে করছো না তোমরা? এখানে করছো 4, এখানে 1 লিখছো না? জি ভাই, এইভাবে করা হয়। এগুলো তো করছো ছোটবেলায়, ইন্টারমিডিয়েটে থাকতে। হ্যাঁ, আমি সেই জিনিসটা ওইভাবে না করে আমি একটু কম সময় করলাম আর কি, এইভাবে করলে তো আমার আরেকটু কম সময় লাগতেছে। ভাইয়া আর একটু রিপিট করা যাবে প্লিজ? ছিলাম না মানে হ্যাঁ, repeat করা যাবে। তোমরা মানে ছোটবেলায় স্ক্রিন দেখে যাচ্ছিল না ভাই, বুঝতে পারি নাই। আচ্ছা, ঠিক আবার দেখাচ্ছি। ছোটবেলায় তোমরা এই সিস্টেমে করছিলে আর কি, আমি এই সিস্টেমে করলাম না, আমি সিস্টেমে করলাম। তাহলে আমার 72 কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা সেই ছিল একটা 72 লিখলাম, 72 অর্ধেক 36, এক অর্ধেক করলাম 18, 18 অর্ধেক করলাম 9, 9 অর্ধেক 4.5, 4.5 পুরোটা লিখবো না, আমরা 4 লিখবো, কারণ 4.5 তো আমরা এখানে লেখার অপশন নাই। ওকে, 4 লিখলাম, 4 অর্ধেক 2, 2 অর্ধেক 1, 1 পর্যন্ত লিখলাম। এরপরে বিজোড়ের নিচে 1 লিখবো, জোড়ের নিচে 0 লিখবো। সো বিজোড়ের নিচে আমরা 1 লিখবো, ওকে, আর জোড়ের নিচে আমরা 0 লিখবো। একদম বেস দিলাম কেন? আচ্ছা, এটা হলো 2 এর অর্থ হচ্ছে এই সংখ্যার ক্যালকুলেশনটা হচ্ছে 2 কে ভিত্তি ধরে। আমি আসতেছি যে সেই উদাহরণটা আসতেছি, কেন আমরা 2 ভিত্তিক কথাটা আসলে অর্থ কি, 2 ভিত্তিক কথার মিনিংটা আসলে কি, ওকে, সে কথা আসতেছি আমরা। এটা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা করি আমরা। এই নিয়মটা বুঝে দেন ভাইয়া। হ্যাঁ, বুঝাচ্ছি, এই নিয়মই বুঝাচ্ছি রে বোকা। তো আমি সহজটাকে বুঝাই, তারপরে পরেরটা বুঝাই। ভাইয়া বাইনারিটা ইয়াতে না, ওই যে কম্পিউটার আইসিটিতে। আচ্ছা, তাহলে আমাকে 61 কে বাইনারিতে কনভার্ট করতে বলছে, তো 61 লিখলাম, বামে কত লিখবো তাহলে বলো? কত লিখবো এখানে? 61 অর্ধেক কত? সহজ জিনিস, খুব পেঁচাইও না, 30 লিখবো, তাই না? 30 লিখবো। এখানে কত লিখবো? 15 লিখবো না? 5 ধরা যাবে না, 5 ধরা যাবে না, 5 ধরবা কেন? 15 ধরবা, 15 অর্ধেক হলো 7.5, এটা 7। 7 এর অর্ধেক 3.5, 3 লিখবা। 3 এর অর্ধেক হচ্ছে যে 1.5। কত লিখবো এখানের মধ্যে আমরা? 1 লিখবো। 1 লিখবো। ওকে, এখন বিজোড়ের নিচে 1 দাও, জোড়ের নিচে 0 দাও। সো 61 বাইনারি হচ্ছে, 61 বাইনারি হচ্ছে 1 1 1 1 0 1। ওকে, এইটাকে প্রকাশ করবে এভাবে যে 2 ভিত্তিক, আর এটা হচ্ছে যে 10 ভিত্তিক। ভিত্তিক কেন সেটা আমি আসতেছি, ম্যাকডোনাল্ড অফ করে দাও। পেটে আওয়াজ হচ্ছে যে শোনা যাচ্ছে, তোমার পেটে গ্রোথ গ্রোথ আওয়াজ হচ্ছে। ভাইয়া আপনি হচ্ছে পুরো মিউট হয়ে গেছেন, একটু যদি অন করতেন। আচ্ছা, এটা বুঝা গেল, তাই তো? আচ্ছা, আমি একটা যে বুঝাই যে এখানে মধ্যে 61, এটা 10 ভিত্তিক সংখ্যা কথা মানে কি? মানেটা হচ্ছে এই 61টা আসলে 61 না, এই 61টা আসলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই 1, একটা হচ্ছে এখানে 6, দুটো জিনিস আছে এখানের মধ্যে। এই যে 6 এর লগও 10 আছে, এই যে 1 এর লগও 10 আছে। এই 10-এর পাওয়ার হচ্ছে কত? 0, এই 10-এর পাওয়ার হচ্ছে আসলে 1। এইটাই হচ্ছে আসলে সংখ্যাটা 61টা। 10 ভিত্তিক সংখ্যা আমরা 61 লিখতেছি, এটা ভিতরগত রহস্য হচ্ছে আসলে এটা। তাইলে আমরা সংখ্যা যদি লিখি, ধরে লিখলাম 113, এটা 113 না, এটা রহস্য আছে এখানের মধ্যে। এখানে 3টা জিনিস, এই হলো একটা 1, এই হলো একটা 1, এই হলো একটা 3। এটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক, তাই না? এটা হলো দশক স্থানীয় অঙ্ক, এটাকে আমরা বলি শতক স্থানীয় অঙ্ক।
রহস্য কি এখানের মধ্যে? এর উপরে এই 10টার উপর পাওয়ার হলো 0, এর উপর পাওয়ার হচ্ছে 1, এর উপর পাওয়ার হচ্ছে আসলে 2। এরপর আমরা সবগুলো কি করি? যোগ করি। যোগ করে দেখো 113 হয় কিনা এভাবে করলে। এই 10 এর উপর পাওয়ার দিলে 0 দিলে কত হবে? 0 হবে নাকি 1 হবে? ভাইয়া লাস্টেরটা 3 এক গুণে হবে ভাইয়া, হ্যাঁ, এক হবে। 1 3 হবে। গুণে 1 লাস্টেরটা। তাহলে এখানে কত আসলো? এখানে আসবে 100, এখানে আসবে 10, এখানে আসবে 3। তাহলে আসলো কত? 113। তো 113 আসলে 113 না, এটার ভিতরে একটা 100 আছে, একটা 10 আছে, একটা 3 আছে, একটা দশক স্থানীয় অঙ্ক আছে, একটা একক স্থানীয় অঙ্ক আছে, একটা শতক স্থানীয় অঙ্ক আছে। তাহলে এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। তাইলে পরে 2 ভিত্তিক যে সংখ্যাগুলো, একটু আগে আমরা বাহাত্তর যে বের করলাম, কি লিখছিলাম আমরা? লিখছিলাম 1 0 0 1 3টে 0। ওকে, সরি 2টে 0, তাই না? 1 0 0 3টে 0 না 2টে 0 ছিল, ভুলে গেছি। আচ্ছা 3টে 0 দিয়ে করে দিই, কত আছে? এটাকে যে আমরা 2 ভিত্তিক সংখ্যা বলতেছি। আচ্ছা ঘটনাটা কি? ঘটনাটা হলো এখানে কি কি আছে? এখানে এই একটা 1, একটা 0, একটা 0, একটা 1, এই 3টে 0 আছে। এগুলার প্রত্যেকের সাথে, আচ্ছা এগুলো প্রত্যেকের সাথে কি আছে? 2 গুণ আছে। এর সাথে একটা 2 আছে, 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 এর সাথে 2 আছে, এর সাথে কি আছে? 2 আছে। এই যে প্রথম 2 এর পাওয়ার কত? 0, এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার 2, এর পাওয়ার 3, এর পাওয়ার 4, এর পাওয়ার 5, এর পাওয়ার 6, এবং আলটিমেটলি সবগুলো কি হবে? সবগুলা যোগ হবে। তো দেখো তো কথাটা সঠিক কিনা। তাহলে এখানে এটা কত আসে? 64, তাই না? 64 না? আর এটা কি, যে পুরোটা 0, এটা পুরোটা 0, এখানে কত আসে? এখানে আসে 8। এটা 0, এটা 0, এটা 0, তাহলে 72 আসছে কিনা? এবার বুঝতে পারছো? যারা প্রথম বুঝতে পারো না যে ভাই এখানে বেস 2 মানে আসলে কি, এবার কি বুঝে গেছে জিনিসটা? ক্লিয়ার কিনা ব্যাপারটা? আচ্ছা এবার তাইলে তোমরা ইন্টারমিডিয়েটে তোমরা ওই ভাগ সিস্টেমে করছো, আমি সেই সিস্টেমে গেলাম না, আমার কাছে এটা সহজ লাগে। এই 56 করো দেখি, 56কে বাইনারি বানাও দেখি, দ্রুত দেখি। আচ্ছা ভাইয়া বেস কত হবে এটা বুঝবো কেমনে? এটা একটু আরেকবার বলবেন, বুঝিনি। ও বাইনারি বলে যদি বলে দশমিকের বাইনারিতে, বাইনারি মানে বেস 2, ভাই তুমি দেখে বুঝবে 1 আর 0 আছে, তাই না? আচ্ছা মাসুমা বলছে একবার একটু বল মাসুমা, যেটা তুমি আগে প্রথম আমাকে বলো যে এই যে 10 ভিত্তিক সংখ্যা 113 ইকুয়াল টু যে আসলে তোমার এই 1, এই 1 আর এই 3 প্রত্যেকের লগে 10 গুণ আছে। প্রথম 10 এর পাওয়ার 0, তারপরে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2। এটা বুঝতে পারছো আশা করি, তাই না? এটা যদি বুঝতে পারো তাহলে এগুলোকে বলে 10 ভিত্তিক সংখ্যা, আমরা যে কাউন্ট করি, তাই না? সবগুলোর মধ্যে ভিত্তিক 10 আছে ভিত্তিক। 2 ভিত্তিক যে সংখ্যা এগুলোর ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে ধরো আমরা দুই একটা সংখ্যা লিখলাম 2 ভিত্তিক, ধরো 11। হ্যাঁ 11 মানে আসলে কত? 11 মানে এই হলো একটা 1, এই হলো একটা 1, এর লগে 2 আছে, এর লগে কত আছে? 2 আছে। প্রথম 2 এর পাওয়ার হচ্ছে যে 0, পরের 2 এর পাওয়ার হচ্ছে আসলে 1। তাহলে আমাদের রেজাল্টটা কত আছে দেখো তো? এখানে আসলে কত? 2, এখানে আসলে কত? 1। তাহলে কত আসে? 3 আসে। তার মানে আমরা দশমিকে যাকে 3 বলি, বাইনারিতে তাকে কত বলি? 1 1 বলি। বুঝতে পারছো মাসুমা? মানে ভাইয়া সব বাইনারি সংখ্যারই কি বেস 2 তাহলে? হ্যাঁ সব বাইনারি মানে তো 2, বাইনারি মানে তো বেস 2। ওকে, দশমিক মানে তোমার বেস হচ্ছে 10। ওকে, তো আমরা যে প্রশ্নটা দিলাম 56, তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে তুমি লেখো 56 লেখো, নিচে লেখো 56 লিখলাম। ওকে, অর্ধেক লেখো 28, অর্ধেক লেখো 28 এর 14, অর্ধেক লেখো 7, 7 অর্ধেক লেখো 3.5 কি 3.5 লিখবো না 3 লিখবো। 3 এর অর্ধেক 1.5 লিখবো না 1 লিখবো। এখন বীজের নিচে 1 দাও, জোরের নিচে 0 দাও, এটা সবচেয়ে কম সময় লাগবে। আর একটা সিস্টেম আছে সেটা আমি বলতেছি আমি। তাহলে কত? 1 1 1 0 0 0। ওকে, এই হচ্ছে বাইনারি। আরেকটা সিস্টেম বলি যেটা তোমরা ছোটবেলায় করছিলা, তোমরা যে পরিচিত বেশি, আমি ওটা বলে দিচ্ছি। তোমরা করছো মতো এইভাবে
56 এটা দশমিক সংখ্যায় বাইনারিতে কেমনে কনভার্ট করব? প্রথমে তুমি এটাকে 2 দ্বারা ভাগ করছো, 2 ভাগ করলে কত? 28, কোনো কিছু অবশিষ্ট থাকে না। 2 দ্বারা ভাগ করলে কত? 14, কোনো কিছু অবশিষ্ট থাকে না। 2 দ্বারা ভাগ করলে 7, কোনো কিছু অবশিষ্ট থাকে না। 2 দিয়ে ভাগ করলে 3, 1 থাকে অবশিষ্ট। তারপরে 2 দিয়ে ভাগ করলে তোমার এখানে থাকে, এখানে কত? 1, তাই না? 1 থাকে অবশিষ্ট। এবং আলটিমেটলি আমাদের এই যে 1 যে থেকে গেল, 1 থেকে গেল, সেটার জন্য কি করব? ওটাকে আমরা ক্যালকুলেশনে নিয়ে আসতেছি, তাই না? আমরা 2 দিয়ে ভাগ করে দিলে এখানে কিছুই থাকে না, এখানের মধ্যে 1 থেকে যায় অবশিষ্ট। তাহলে আমাদের রেজাল্টটা হয় নিচ থেকে যাইতে হয় 1 1 1 0 0 0 এভাবে যাইতে হয়। এটা তোমরা ছোট কালে করছো ইন্টারমিডিয়েটে। আমি সেই সিস্টেম না দেখে আমি একটা সিস্টেম দেখালাম, তুমি যেখানে খুশি সেটা করতে পারো। অঙ্কের কোনো এরকম কিছু নাই যে এই সিস্টেমেই করতে হবে, এমনিই করতে হবে, এরকম কোনো কিছু নাই। তুমি যেমন করো এমনি, তুমি ইন্টারমিডিয়েটে এই সিস্টেমে করতে চাইলে কোনো সমস্যা নাই। আমার এই সিস্টেমে যারা আগে কখনো করে না ইন্টারে, ওরা প্রবলেম করবে, মানুষ দেখা গেল এখানে 1 রয়ে গেল, ও 1 দিয়ে কি করবে? এটা একটা প্রবলেম ওর জন্য, তাই না? আর দেখা গেল ওখানে ভুল করে এখানে একটা 0 দিয়ে দিতে পারে, তাহলে একটা প্রবলেম। তাহলে ঝামেলা না গিয়ে তুমি এইভাবে তুমি দ্রুত সময় করে ফেলতে পারো। বাট তোমার যেটা ইচ্ছা, ওকে, এটা কোনো নির্দিষ্ট না, এমনি করতে হবে, তুমি যা খুশি তা করো। হ্যাঁ, বাট আমি দুটো সিস্টেম তোমাকে দেখাইলাম। ভাগটা তো তোমরা ছোটবেলায় করছো, সেজন্য আমি দেখাইলাম না। এখন আসলে তাহলে আমরা বাইনারি থেকে আমরা দশমিকে নিব আমরা। তাহলে আমরা দেয়া থাকবে বাইনারি, তাকে আমরা কিসে নিব? দশমিকে নিব। সো ধরো আমাদের সংখ্যাটা হচ্ছে 1 0 0 1 0 0 1। তো এটা তুমি ইন্টারমিডিয়েটে যেভাবে করছিলে সেটা আমি আগে দেখাই আগে। একটু আগে যেটা দেখাচ্ছিলাম ইন্টারমিডিয়েটে করছিলে এইভাবে, এই 1 * 2, এই 0 * 2, এই 0 * 2, তারপরে এই হচ্ছে 1 * 2, তারপর হচ্ছে এই 0 * 2, এই 0 * 2, তারপর এই 1 * 2। এগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে যোগ, একজনের সাথে একজন যোগ হবে। প্রথম দুইটা পাওয়ার হচ্ছে 0, ওকে, তারপর পাওয়ার হচ্ছে তোমার 1, তারপর পাওয়ার হচ্ছে 2, তারপর পাওয়ার হচ্ছে 3, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার হচ্ছে 6। এইভাবে তোমরা ইন্টারমিডিয়েটে করছিলাম। তাহলে এখানে কত আসে? এখানে আসলো আমাদের 2 to the power 6 মানে কত? 16, তারপর হচ্ছে যে 4 32 64, হ্যাঁ 64, এই হলো 64। এটা পরে 0, এটা পরে 0, এখানে আসলো 8, এখানে 8 আসলো। সো এটা পরে 0, এটা পরে 0, আর এখানে কত আসবে? এখানে কত? 0 নাকি 1? 1 আসবে, ওকে। কারণ কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 দিই, মানটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। আমরা সূচকের মতো করছিলাম। তাহলে 64 8 1 কত হইলো? 73। এটা তোমরা ছোট কালে করছিলাম, ওকে। আমি এখন বড় কালে দেখাই। তাহলে তুমি বড় কালে কেমনে করলা? আরেকটা এগুলা তো 1 আছে, শুধু ওইগুলা কাউন্ট করলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটার জন্য যেগুলো 64 কিভাবে আসছে একটু যদি বুঝে দিতেন? 64, হ্যাঁ হ্যাঁ 64 তে কিভাবে আসছে একটু বুঝে দিতেন? 64 কেমনে আসছে? ও জি, আমি বুঝিনি। 2 to the power 6, 2 to the power 6, এটা হচ্ছে যে 2 এর উপরে কিউব দিলে কত হয়? 8 হয়, তাই না? 2 এর উপর স্কয়ার দিলে কত? 4, কিউব দিলে 8, 2 এর উপর 4 দিলে কত? 8 দুগুণে 16, 2 এর উপর 5 দিলে তাহলে 16 দুগুণে 32, 2 এর উপর 6 দিলে 32 দুগুণে 64। বুঝছি ভাইয়া। এখন আসো আমরা আসি তোমার বড় কালের ম্যাথ। মানে আমরা তো একটা অঙ্ক চাইলে অনেক সিস্টেমে করতে পারি, তাই না? আমরা যত বেশি সিস্টেমে করবো তত তোমার ব্রেন ভালো হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বলছে বাইনারি, এটা দশমিক বানাবো। তো যেটা করবো তুমি শেষটা নাও, এটা হচ্ছে তোমার শেষটা যাই হবে, এটাকে দিবা 1, তারপরটাকে দিবে তুমি 2, তারপরটাকে দিবে তুমি 4, তারপরটাকে দিবে তুমি ডাবল, তারপরটাকে দিবে তুমি ডাবল, তারপরটাকে দিবে তুমি ডাবল, তারপরটাকে তুমি দিবা ডাবল, ওকে। মানে 1 2 এবং ডাবল করে যাবে তুমি, ওকে। এখন শূন্যলাগুলো কেটে দাও, তাহলে কাটিং 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 কাটিং, তাহলে 64 8 72 আগে 73 শেষ। আপনার টাইম কম লাগে না? তাহলে এর আগে আমরা যে 72 অ্যালার্জিটা করছিলাম কিন্তু সেটা আসে কিনা আমাদের?
তাহলে 1 0 0 1 3 0। ওকে, তাহলে এটা আমরা করছিলাম। তাহলে দেখি আমরা এটার জন্য কত দিব। এটা 1 ডাবল 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 ডাবল, শূন্য লাগলো কাটিং 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 কাটিং, শূন্য লাগলো কাটিং, তাহলে কত 64 আর 8 72। ওকে, এরকম করছো না? যে সিস্টেম একটা করলে হয়েছে, তুমি অঙ্ক মিলানো হলে আসল কথাবার্তা। তুমি যে সিস্টেমে করো না কেন রেজাল্ট একই আসবে। তোমার যেটা ভালো লাগে, যারা ইন্টিগ্রেটেড সিস্টেমে কমফোর্টেবল, মানে এই সিস্টেমে করতে কমফোর্টেবল এই সিস্টেমে করো, আর যারা এই সিস্টেমে কমফোর্টেবল এই সিস্টেমে করো। যেটা করি সেটা করো, মানে একটা সিস্টেম করতে পারলে হয়েছে। অঙ্ক কোন সিস্টেম করতে সেটা কোনো ব্যাপার না, অঙ্ক মিলাইতে পারা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এক নম্বর একটা করে দেখি তাহলে। তো করো তো, তোমরা এটা করে দেখি সবাই। সবাই 56 56 সুমি 56, যেটা আমি বলছিলাম ওটা 72। এই যে এটা তো কাটা, তাই না? শূন্য হলো না, শূন্য লাগলো কাটা দিছি, শুধু আমরা এটা নিছি আর এটা নিছি। ওকে 56, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের 1 ডাবল 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 ডাবল। ওকে, তাহলে কাটিং কাটিং কাটিং, তাহলে 32 আর 16 48 48 আর 8 হচ্ছে যে 56। ওকে, এগুলো কাটিং, হ্যাঁ, শূন্য লাগলো কাটিং, এক লাগলো গুনবো। তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। আচ্ছা, আমরা একটু দেখি কমন সেন্স লাগে জিনিসটা করি। ধরো আমরা 8 কে 0 দ্বারা ভাগ করব, রেজাল্ট তাহলে কত হবে? 8 কে 0 দ্বারা ভাগ করব, রেজাল্ট হচ্ছে যে 0, তাই না? ইনফিনিটি। আচ্ছা, 0 পক্ষে মানে হচ্ছে 0, ভাই ইনফিনিটি হবে, এটা হচ্ছে ইনফিনিটি। ওকে, আচ্ছা, যারা বুঝে না তাদের জন্য একটু বলি আমি যে এটা কেন, ভাই এটা ইনফিনিটি কেন হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে 8 কে তুমি যদি 0.1 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে রেজাল্টটা? কত হবে? 8 কে 0.1 দ্বারা ভাগ করলে কত? 8 কে 0.1 80, তাই না? 80 হবে। আচ্ছা, এখন আমরা হরটাকে আমরা ছোট করি, আমরা এটাকে 0.01, এইবার কত হবে? 800 800 হবে। এই হরটাকে আমরা আরো ছোট করি 0.001, তাহলে এই মানটা কত হবে? 8000 8000। তার মানে তাহলে ভাজকটা যত তুমি ছোট করবা ভাগফলটা তত কি হবে? তত বড় হবে। তাহলে ভাজকটা ছোট করতে করতে সবচেয়ে ছোট কত? 0, তাহলে ভাগফলটা সবচেয়ে বড় কত? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো? তার মানে কোনো কিছু কি 0 দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় ইনফিনিটি। হ্যাঁ ভাইয়া, শূন্য নিয়ে অনেক ঝামেলা আছে। চমক হাসান একটা সুন্দর একটা লেকচার দিছে এই শূন্য নিয়ে। আচ্ছা, ওইটা অসীম না? সো আমরা শূন্যকে দিয়ে যদি কোনো কিছু ভাগ করি, শূন্যকে যদি দিয়ে কোনো কিছু ভাগ করে তাহলে রেজাল্ট হবে সেক্ষেত্রে 0। ওকে, ভাই ইনফিনিটি মানে অসীম না? অসীম। ইনফিনিটি মানে অসীম, হ্যাঁ, ইনফিনিটি মানে অসীম। তাহলে পরে 0 ভাগ 0 ইকুয়াল টু কত? 0। 0 ভাগ 0 কি কি হতে পারে রেজাল্ট? ভাই এটা অনির্ণয়। রেজাল্ট হতে পারে এটা অনির্ণয় হবে ভাইয়া। রেজাল্ট হতে পারে ইনফিনিটি। আচ্ছা, 1 হতে পারে না রেজাল্ট? 0 কে 0 দিয়ে কাটলে 1 হতে পারে ভাইয়া। 1 হতে পারে, তাই না? তাহলে এই তিনটা যে কোনো একটা কিছু একটা হবে, তাই না? 0 হতে পারে, 1 হতে পারে, ইনফিনিটি হতে পারে। রাইট, এটা রেজাল্ট হচ্ছে ইনফিনিটি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা
আমি বললাম শূন্য কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? জোড় নাকি বিজোড়? শূন্য সুচিতা বলছে এটা বুঝাই দিতে, আচ্ছা সেটা বুঝে দিচ্ছি। স্টেটমেন্টটা বলছে এটা বুঝাই দিতে। সো আচ্ছা 3টা কেন বলছি? আচ্ছা এটা একটু ইয়া করলাম, এটা এটা একটা ধরো ম্যাথমেটিক্যালি কিছু ধাঁধা থাকে না। ধরো আমি ধরলাম, আমরা জানি কি একটা সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট 1 হয়, তাই না? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তার ভাগ করছে রেজাল্ট 1, এটা হতে পারে, তাই না? আবার আমরা জানি যে শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে শূন্য হয়, তাহলে এটা তো হতে পারে। আবার কোনো কিছু দিয়ে কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে রেজাল্ট ইনফিনিটি হয়, তাহলে এটাও হতে পারে, তাই না? তাহলে বলছি 3টার মধ্যে আসলে কোনটা রেজাল্টটা, মানে লজিক্যালি 3টা তো লজিক্যাল, এটা লজিক্যাল, এটা লজিক্যাল, এটা লজিক্যাল, তিনটা লজিক্যাল, রাইট? বাট রেজাল্ট হচ্ছে ইনফিনিটি। ইউটিউবে সুন্দর একটা ভিডিও পাবা, হ্যাঁ, যে y 0 ডিভাইড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, দেখবে সুন্দর একটা ভিডিও পাবা, হ্যাঁ। আচ্ছা আমরা আসি শূন্য কি জোড় নাকি বিজোড়? এখানে শূন্য কি জোড় নাকি বিজোড়? জোড় নাকি বিজোড়? মার্সেলা বলছে জোড়, ওকে। ইয়াসমিন জোড়, নীলফা বলছে জোড়, ওকে রাইট। শূন্য হচ্ছে জোড় সংখ্যা, কারণ আমরা জানি দুইটা বিজোড় সংখ্যার মাঝখানে সবসময় কি থাকে? জোড় সংখ্যা থাকে। তো সো ঋণাত্মক সংখ্যা জোড় বিজোড় এরকম জোড় কিছু বিজোড় নাই। অবশ্যই থাকবে না কেন? এর ডানে হচ্ছে 1, বামে হচ্ছে -1, তাই না? তো দুইটা বিজোড় সংখ্যার মাঝখানে কি থাকে? একটা জোড় সংখ্যা থাকে, তাই না? আবার বিজোড় সংখ্যার পর একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। আবার যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় তাহা জোড় সংখ্যা। তো শূন্যকে দুই দ্বারা ভাগ করা যায় না? ভাগ করা যায়। তো শূন্য হচ্ছে একটা ইভেন নাম্বার, ওকে। আচ্ছা আমাকে বলো যে এক মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না? একই মৌলিক নাকি মৌলিক? মৌলিক না। মৌলিক পক্ষে কারা কারা? মৌলিকের পক্ষে নাই। তাহলে মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে? 2 থেকে ভাইয়া। 2 থেকে। এগুলো কমন সেন্স টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো শেষ কথা যেটা, সংখ্যা তত্ত্ব আসলে এটা কোনো শেষ নাই, তুমি প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। তাহলে তোমরা যেটা করতে হবে, তোমরা কালকে প্রপারলি দশমিকের গুণ, দশমিকের ভাগ এবং বাইনারি, হ্যাঁ, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, হ্যাঁ, এই 4টা সিস্টেম একটু প্র্যাকটিস করবা। তো দশমিক থেকে পরীক্ষায় সব বিশেষে প্রশ্ন থাকে, প্রিলিতে থাকে, রিটেনও থাকে, এবং একটা একাধিক প্রশ্ন থাকে, একাধিক প্রশ্ন থাকতে পারে। ভাই আজকে উপায়ের অঙ্কটা একটু বলবেন? কোনটা কোনটা? আজকে যে উপায় থেকে একটা অঙ্ক আসছে, যে ঢাকা থেকে যশোর যাওয়ার 4টি উপায়, আপনি কি প্রশ্নটা দেখছেন? আমি প্রশ্ন দেখি নাই। আচ্ছা প্রশ্ন আমি দেখবো, প্রশ্ন ক্লাসরুমে করে তো প্রশ্নটা। জি ভাই, কত উপায় শেষ প্রশ্নটার দুইটা অ্যানসার সেম আছে। দুটো সেম আছে।